সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের বিক্ষোভ কর্মসূচি শাসনকারী বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পাড় নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1,500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1,500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়।
এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘুষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্ভলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনার বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্নায় বসা বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না সংগঠিত করলেও বন দপ্তরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বনমিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন ধর্নায় বসি? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পাড়, নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষ তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight.
celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত, তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্বলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনা বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্নায় বসা বনকর্মীরা।
বন দফতরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা সংগঠিত করলেও বন দফতরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বন মিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুষ্ট থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন এই ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পাড়, নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুই।
শুদ্ধ সোনায় সাজো এ নিরূপম। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 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 একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 23 শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং
5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন, এবং আমি প্রায়ই এইবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকায় অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেইগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে, এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষা বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে পিএম শ্রী বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরও 27টি বিদ্যালয় পিএম শ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইনলিগ্যাল ভাবে দিয়ে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে সোমবার, আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং
বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের আমাদের পঞ্চায়েত সমিতি ভার্চুয়াল মোডে আমরা যে মিটিং করেছি তাদের সাথে মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমাদের সাহসটাকে অনেকটাই বৃদ্ধি করেছে। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমপি। 21,315 এমপি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমপি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও
রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 MT ধান ক্রয় করতে পারবো। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। সাংবাদিক বন্ধুরা, ডিসেম্বরের 19 তারিখ থেকে যেটা আমি বললাম, এই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হবে প্রক্রিয়াটা, এবং তার রাজ্য ভিত্তিক যে প্রকিউরমেন্ট সেন্টার, সেন্ট্রালি যেখানে প্রকিউরমেন্ট শুরু হবে সেটা হচ্ছে জিরানিয়া মাধববাড়ি যে বাস ট্রাক টার্মিনাস রয়েছে, সেখান থেকে আমরা শুরু করব। একই ডেটে আমাদের পশ্চিম জেলা, সিপাহীজলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর জেলা, বিভিন্ন জেলায় একই ডেটে আরো অনেক জায়গায় এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয়ভাবে আমরা সেটা শুরু করব মাধববাড়ি জিরানিয়া ট্রাক টার্মিনাসের ভেতরে। এবং এবার টোটাল যে পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট যে সেন্টার, সেই টোটাল পিপিসি হচ্ছে আমাদের 49টা। সারা রাজ্যে 49টা সেন্টারে 1 মাস ব্যাপী এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া সেখানে চলবে। আমাদের টোটাল ব্লক 38টার মধ্যে, আপনারা জানেন 58টা ব্লক রয়েছে, তার মধ্যে 38টা ব্লকে এই প্যাডি প্রকিউরমেন্ট সেখানে সম্পন্ন হবে। এবং নগর পঞ্চায়েত 1টাতে সম্পন্ন হবে, সাব ডিভিশন 19টাতে সম্পন্ন হবে। টোটাল যেটা আমি বলেছি 21,315 MT ধান আমরা ক্রয় করব। আজকে মিটিংয়ে মাননীয় কৃষি মন্ত্রীর উপস্থিতিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে। আমি একটা ডাটা আপনাদেরকে দিতে চাই। 2018-19 থেকে আমরা এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া শুরু করেছিলাম সরকার আসার পর। এখন পর্যন্ত টোটাল 2,78,59.696 MT ধান আমরা ক্রয় করতে পেরেছি সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে, বছরে দুবার করে। 2,07,859 2,07,859.696 MT ধান আমরা এখন পর্যন্ত ক্রয় করতে পেরেছি সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে। এবং এতে করে যে নাম্বার অফ ফার্মার্স বেনিফিটেড 1,08,127 জন, 1,08,127 জন কৃষক সেখানে উপকৃত হয়েছে। এবং টোটাল যে অর্থ কৃষক কুলের কাছে বা কৃষক সমাজের কাছে গেছে সেটা হচ্ছে 405,88 লক্ষ টাকা, 405.88 crore। 405,88 লক্ষ টাকা অর্থ আমরা কৃষকদের কাছে দিতে পেরেছি। এবং আপনারা জানেন যে প্রতি বছর এমএসপির রেট সমান থাকে না, প্রতি বছর সেটা বৃদ্ধি পায়, এবং সেটা বৃদ্ধি হয়ে এখন আমরা 23 টাকা দর প্রতি কেজি সেটা আমরা ঘোষণা করেছি। কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে এবং রাজ্য সরকার সেটা আমরা ঘোষণা করেছি। আমরা আশা করব এবারকার যে প্যাডি প্রকিউরমেন্ট যে আমাদের প্রোগ্রাম, খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর আমরা যৌথভাবে সেটা করে থাকি বরাবর, সেটা সাফল্যমণ্ডিত হবে। এবং যে টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে আধিকারিকদের কাছ থেকে সারা রাজ্য থেকে 21,315 MT ধান, সেটা আমরা ক্রয় করে রাজ্যের কৃষক সমাজকে অর্থনৈতিকভাবে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যে লক্ষ্য কৃষকদের আয়কে দ্বিগুণ করা, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা, সেই লক্ষ্যমাত্রায়
রেখে আমরা সামনের দিকে কৃষকদেরকে নিয়ে আরো এগিয়ে যেতে পারবো। তো আমি মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বরাবর সেখানে খাদ্য দপ্তরকে সেই বিষয়ে সহযোগিতা করে এসছে। কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের বিএলডব্লিউ থেকে শুরু করে ডাইরেক্টর পর্যন্ত যে আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকে আমাদেরকে এই যে আমাদের প্রোগ্রাম প্যাডি প্রকিউরমেন্টের সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে এই প্যাডি প্রকিউরমেন্টের দ্বারা রাজ্যের যে কৃষক সমাজ তারা এই যে দেখুন যে 405,88,00,000 টাকা, সেটা মেজরিটি টাকা গ্রামে গেছে, মানে গ্রামে কৃষক সমাজ বাস করে, গ্রামে গেছে, অর্থাৎ গ্রামীণ অর্থনৈতিক বুনিয়াদ স্ফীত হয়েছে, শক্তিশালী হয়েছে। মোদিজি যেটা লক্ষ্য যে কৃষকের কাছে টাকা যেতে হবে, কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে, এটা প্যাডি প্রকিউরমেন্টের বলুন, এটা পিএম কিষানের মাধ্যমে বলুন, এটা বিভিন্ন কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে বলুন, কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে। কারণ ভারতের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। তা আজকে এই প্যাডি প্রকিউরমেন্টের মাধ্যমে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আজকে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে সাংবাদিক বন্ধুরা আপনারা সেটা করবেন। টোটাল কতজন কৃষকের উপকৃত হয়েছে? 1,08,127 জন। 1,08,127 জন। আপনি দিয়েছেন 405,88,00,000 টাকা, এটা কি আপ টু দ্য লাস্ট ফিনান্সিয়াল আপ টু 23-24 সেকেন্ড মানে খারিফ লাস্ট। আমাদের বছরে দুবার হয়, খারিফ এন্ড রবি। শীতে যেটা হয় সেটা হচ্ছে রবি, মানে খারিফে যেটা ক্রপটা লাগানো হয় সেটা রবিতে আসে, রবিতে যেটা লাগানো হয় সেটা খারিফে যায়। তো বছরে দুবার হয়। লাস্ট খারিফ সিজন পর্যন্ত আমাদের 405,88,00,000 টাকা। অনেক বেশি, কারণ গতবার খারিফে আমাদের যে লক্ষ্য ছিল এবং যে অ্যাচিভমেন্ট সেটা ছিল 16,000 এমটি, এবং সেটা আমরা 16,000 এমটি অ্যাচিভ করেছি। এবার আমি বলেছি ফ্লাড হয়েছে, আপনারা দেখেছেন যে মানুষ কৃষকদের মাথায় হাত, এবং অর্থনৈতিক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সারা রাজ্যে। কৃষি দপ্তরের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে, কৃষি মন্ত্রীর তরফ থেকে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিকভাবেও সেখানে সহযোগিতা করা হয়েছে। আমাদের মধ্যে একটা ভয় ছিল যে হয়তোবা এবার প্যাডি প্রকিউরমেন্ট যে প্রোগ্রাম আমাদের সেটা হয়তো আমরা আপ টু দা মার্ক করতে পারবো না, কিন্তু আজকের মিটিং এর পর আমাদের বিশ্বাস অনেকটাই বৃদ্ধি হয়েছে। এবং যারা আপনারা সাংবাদিক বন্ধুরাও সারা রাজ্যে ঘুরে বেড়ান, আপনারা দেখবেন যে কৃষক যে মাঠ থেকে ধান কাটার যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু করে দিয়েছে, এবং ধান অনেক জায়গায় কাটাও হয়ে গেছে। তো এবার কৃষি দপ্তর থেকে এবং আজকের মিটিং এর পর এসএ লেভেলে, ডেপুটি ডিরেক্টর লেভেলে, ডাইরেক্টরেট লেভেলে যে টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21,315 এমটি ধান এবারকে টার্গেট দেওয়া হয়েছে আমাদের। তো সেটা আমরা অ্যাচিভ করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে প্যাডি কৃষক সরকারকে দিচ্ছে, 3 দিনের মধ্যে অর্থ ডাইরেক্ট তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে খাদ্য দপ্তরের তরফ থেকে। এটা অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার যে আমাদের যে প্রচেষ্টা ভারতবর্ষের সরকারের, মোদিজি এবং আমাদের রাজ্য সরকারের, সেটা এবার আরো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অনলি প্যাডি, অনলি প্যাডি, কারণ আমাদের রাজ্যে সব থেকে কাল্টিভেশন তো প্যাডি হয়ে থাকে। অনেক রাজ্যে গম হয়ে থাকে, কোনো কোনো রাজ্যে ভুট্টা হয়ে থাকে। তো যেখানে যেটা মানুষ বেশি গ্রহণ করে সেখানে সেটাই করা হচ্ছে। না, ফ্লাড সিচুয়েশন আমাদের তো প্রোডাকশন প্যাডি হয়ে থাকে লার্জ স্কেল, তো প্যাডি আমরা করে থাকি, বা সবসময় সেটা আমরা করে আসছি 18 সাল থেকে। টার্গেট যেটা নেওয়া হয়েছে, প্রকিউরমেন্ট টার্গেট 21,315 মেট্রিক টন, does it give any indication যে পোস্ট ফ্লাড সিনারিওতে কৃষকরা অনেকটাই নিতে পারে, দাঁড়াতে পেরেছে বিকজ অফ দ্য গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স? Definitely, there is no iota of doubt, and it is visible. It is visible. The target which has been given by the Agriculture Department, and we had a detailed discussion in hybrid mode today from across the state. I mean, with the officials from across the state, and they have given us the target, and it is based on ground reality.
Sir, I have got another question. Since you have been appearing before us as the spokesperson of the government, so there is an incident of vandalism in the Assistant High Commissioner's office at Agarwal. So would you please react on this issue? Because it violates the Vienna Convention direction. See, this is a very sensitive issue. The matter was informed to me also, but I don't want to comment on that directly without having any consultation with the Honorable Chief Minister. Okay, because External Affairs Ministry is also there looking into the matter, I hope. And what prompted this to happen, that is also required to be known by all of us. So at this juncture or point of time, it won't be wise to comment on that. It's being a very, very sensitive issue. Thank you. Thank you. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাভেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এইবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল
এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে। আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষা বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইললিগ্যাল ভাবে দিয়ে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে সোমবার, আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা, চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি उद्वेगजनक বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি, ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়।
এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘুষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্ভলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনা বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্নায় বসা বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না সংগঠিত করলেও বন দপ্তরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বনমিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পার নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight.
celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,01,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,01,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,01,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইনলিগেল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছেন, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে এই ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে সোমবার, আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা, চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে उद्वेगजनक विषय बोले জানিয়েছেন मुख्यमंत्री। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत দেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। নিয়ে যায় দুর্বৃত্তরা। শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি, ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরি সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়।
এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘুষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্ভলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনার বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা সংগঠিত করলেও বন দপ্তরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বনমিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পাড়, নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight.
celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাভেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের।
প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইনলিগ্যাল ভাবে দিয়ে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে সোমবার, আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30 বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, বলো হে সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা, চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত, তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি, ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরি সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়।
এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্ভলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনা বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্নায় বসা বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না সংগঠিত করলেও বন দপ্তরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বনমিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবী ব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পার নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাব্রুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যতদিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight.
celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,01,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষা বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের।
প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইললিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে সোমবার, আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা-বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা, চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন मुख्यमंत्री। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर एबाउट्स के संबंध में हम लोग चिंतित है, खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है। तो ये तो बहुत समस्या वाला चीज है, इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,63,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,63,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থীর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের নমস্কার, শুভ সন্ধ্যা। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাথওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলির বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিশেষ করে উৎপাদিত পণ্যের আকর্ষণীয় প্যাকেজিং এর মাধ্যমে ত্রিপুরার উপজাতিদের উৎপাদিত পণ্য দেশীয় বাজারে বিপণনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। 19 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে
এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি, এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণা 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না করার কারণে জল্পনা এখন তুঙ্গে বিজেপি। শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রশ্ন বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশ। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে বিজেপি। শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রশ্ন বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশ। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,1,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,1,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বুঝে হচ্ছে যে তারা যে ইনলিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে
ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা চোপড়া। এই মুহূর্তের সংবাদে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি, ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরি সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়।
এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘুষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্ভলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনার বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্নায় বসা বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না সংগঠিত করলেও বন দপ্তরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বনমিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পাড়, নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষ তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছে। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight.
celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, শুভ সন্ধ্যা। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাঠওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলির বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাঠওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিশেষ করে উৎপাদিত পণ্যের আকর্ষণীয় প্যাকেজিং এর মাধ্যমে ত্রিপুরার উপজাতিদের উৎপাদিত পণ্য দেশীয় বাজারে বিপণনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। 19 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে, বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে যুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণা 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না করার কারণে জল্পনা
এখন তুঙ্গে বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, জানিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবে এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, জানিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট, এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে।
রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন। এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন, এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকায় অনেক কিছু উঠেছে। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে, সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে, এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায়, সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স, এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে। আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরও 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইললিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে সোমবার, আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।
শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা, চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है, खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है। तो ये तो बहुत समस्या वाला चीज है, इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। संसद का शीतकालीन सत्र विपक्ष के कारण एक बार फिर से रद्द करना पड़ा। अडानी रिश्वतखोरी मामले और मणिपुर में हिंसा जैसे मुद्दों पर चर्चा के लिए विपक्ष की खेमा अटल है। अडानी रिश्वत मामले, उत्तर प्रदेश संबल और मणिपुर में हिंसा समेत अन्य मुद्दों पर विपक्ष के विरोध के कारण लोकसभा और राज्यसभा का शीतकालीन सत्र सोमवार को एक बार फिर स्थगित कर दिया गया। लोकसभा में विपक्षी सांसद दोनों सत्रों के दौरान इन मुद्दों पर चर्चा की मांग करते हुए नारे लगा रहे थे। नतीजतन लोकसभा अध्यक्ष ओम बिरला ने लोकसभा सत्र को दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दिया। दोपहर 12 बजे के बाद जब दिन की कार्रवाई दोबारा शुरू हुई तो विपक्ष उसी मांग पर अड़ा रहा। हंगामे के बीच जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल ने लोकसभा में तटीय नौवाहन विधेयक 2024 पेश किया। इसके बाद डिप्टी स्पीकर संध्या रॉय ने लोकसभा के एक दिन के सत्र को स्थगित करने की घोषणा की। इस बीच कांग्रेस के सी वेणुगोपाल, डीएमके के टीआर बालू और एसपी के धर्मेंद्र यादव सहित विपक्षी सांसदों ने संसद में ही विरोध प्रदर्शन किया। उधर राज्यसभा के सभापति जगदीप धनखड़ ने आज नियम 267 के तहत 20 नोटिस खारिज कर दिए। इनमें 8 नोटिस थे जिनमें अडानी ग्रुप से $265 मिलियन की रिश्वत लेने का आरोप लगाया गया था। अन्य नोटिस में मणिपुर में हिंसा, दिल्ली में अपराध दर और वायनाड में बाढ़ सहित सब शामिल था। विपक्षी सांसदों ने अडानी रिश्वत मामले की संयुक्त संसदीय समिति से जांच कराने की भी मांग की। उच्च सदन राज्यसभा में हिंसक विरोध प्रदर्शन शुरू हो चुका है। इसके बाद सभापति जगदीप धनखड़ ने राज्यसभा को दिन भर के लिए स्थगित कर दिया। 25 नवंबर से शुरू होने वाला संसद का शीतकालीन सत्र अडानी रिश्वत मामले, मणिपुर और संबल में हिंसा पर चर्चा न होने के कारण बार बार स्थगित किया जा रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। फॉरेस्ट डिपार्टमेंट की पहल पर राज्य आधारित वन मित्र योजना के तहत अगस्त 2021 को 720 वन कर्मियों की भर्ती कर दी। कॉन्ट्रैक्ट के अनुसार उनका वेतन 3000 रुपए बताया जा रहा है, जिस टाइम पे बढ़ाया जाना चाहिए था, लेकिन उनका कहना है कि उन्हें अब केवल 4820 रुपीज मिल रहा है। इसे लेकर उन्होंने धरना प्रदर्शन किया। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায় বসলেন? আমরা সকাল ভোর 4টার থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্না চলতে থাকবে। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य में 23,300 स्टूडेंट्स को 9वीं कक्षा में भेजने के लिए साइकिल वितरण प्रक्रिया शुरू की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2022 से 23 में 9वीं कक्षा की कुल 23,300 छात्राओं को साइकिल सौंपने के समारोह का आधिकारिक उद्घाटन किया। इन साइकिलों पर कुल 10,01,66,000 रुपये खर्च हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार की सुपर 30 योजना त्रिपुरा के छात्रों को उच्च शिक्षा में ऑल इंडिया एग्जाम्स में सफलता दिलाने में प्रभावी भूमिका निभा रही है। 23 শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000 উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10 কোটি 1,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থী এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয়
এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। मुख्यमंत्री ने राज्य के 125 विद्या ज्योति स्कूलों के प्रदर्शन पर भी अपनी प्रतिक्रिया दी। मुख्यमंत्री ने कहा, राज्य में कुल 125 विद्या ज्योति स्कूल है, जिनमें 96 बांग्ला माध्यम और 29 अंग्रेजी माध्यम है। इन स्कूलों के समग्र विकास के लिए विशेष पहल की गई है। विद्या ज्योति प्रकल्प নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে, এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। मुख्यमंत्री ने सोमवार को आयोजित एक समारोह में कहा कि शिक्षा में विशेष प्रोत्साहन देने के लिए 100 लड़कियों को स्कूटी देने का निर्णय जल्द ही लागू किया जाएगा। राज्य में वर्तमान में 55 पीएम श्री स्कूल है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने ये भी कहा कि 27 नए स्कूलों को पीएम श्री योजना में शामिल करने की मंजूरी मिल गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। अल्पसंख्यक समुदाय के छात्रों ने माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट के खिलाफ शिकायत की कि छात्रों की स्कॉलरशिप प्रदान करने में भ्रष्टाचारी हो रही है और हायर एजुकेशन के लिए वन टाइम फाइनेंशियल बेनिफिट प्रदान नहीं किया जा रहा है। इसके विरोध में अल्पसंख्यक छात्रों ने सोमवार को माइनॉरिटी डेवलपमेंट काउंसिल ऑफिस पर प्रदर्शन किया। प्रदर्शन कर रहे छात्रों ने कहा कि अगर उनकी मांगें पूरी नहीं की गई तो वो कोर्ट में भी केस कर सकते हैं। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইললিগ্যালভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आगे की खबरें कुछ इस प्रकार है। कमला सागर विधानसभा क्षेत्र के मियापारा निवासी राजू देव के घर पर रविवार की रात बॉम्ब ब्लास्ट हुई। बॉम्ब ब्लास्ट की सूचना मिलने के बाद बीएसएफ और मधुपुर पुलिस मौके पर पहुंची। उन्होंने साइट से एक इनएक्टिव बॉम्ब भी बरामद किया, जिसे वे फिर पुलिस थाने ले गए। बाद में पुलिस ने मामले को अपने हाथ में लेकर जांच शुरू कर दिया।
কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের সাথেই ঘর। बांग्लादेश में शेख हसीना सरकार के पतन के बाद त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने जेल से छूटे हुए आतंकवादियों के ठिकानों को लेकर चिंता व्यक्त की। त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने 5 अगस्त को शेख हसीना के नेतृत्व वाली सरकार के पतन के बाद बांग्लादेश के जेल से भागे आतंकवादियों के ठिकाने पर चिंता व्यक्त की है। बांग्लादेश की शेख हसीना सरकार के पतन के तुरंत बाद बांग्लादेश की अंतरिम सरकार ने कहा कि कम से कम 43 हाई प्रोफाइल भारत विरोधी आतंकवादी भाग गए हैं। उनकी स्थिति को लेकर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने चिंता व्यक्त की है। मुख्यमंत्री ने कहा, शेख हसीना सरकार के दौरान जेल में बंद आतंकवादी अब आजाद हैं। वे अब कहाँ हैं, हम उनके ठिकाने को लेकर चिंतित है। ये चिंता का विषय है, खासकर जब त्रिपुरा की सीमा 3 तरफ से बांग्लादेश से लगती हो। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। अंतर्राष्ट्रीय समाचार एजेंसी राइटर्स द्वारा दी गई जानकारी के अनुसार 19 जुलाई से अब तक बांग्लादेश की 17 जेलों पर हमले हुए हैं, जिसके परिणाम स्वरूप 2000 कैदी भाग खड़े हैं। इनमें 70 भारत विरोधी उग्रवादी हैं और 900 से ज्यादा अभी भी फरार है। हमले के दौरान हमलावरों और कैदियों ने जेल से 94 आग्नेयास्त्र लूट लिए हैं। जेल विद्रोही की पहली घटना नरसिंगडी में हुई। भेदभाव विरोधी आंदोलन के दौरान 19 जुलाई को आंदोलनकारियों ने जेल पर हमला कर दिया। इस दौरान 5 जेल प्रहरी घायल हो गए थे। आरोपी उग्रवादियों सहित 826 कैदी जेल से भाग खड़े हुए। उन्होंने जेल में तोड़फोड़ और लूटपाट की। बदमाश आग्नेयास्त्र और गोला बारूद तक लूट ले गए। 5 अगस्त को सरकारी मीडिया BTV पर शेख हसीना की सरकार गिरने की खबर देखकर कैदियों ने जेल से भागने के लिए विरोध प्रदर्शन शुरू कर दिया। 6 अगस्त को कम से कम 1,500 कैदी सफल भी हुए। काशिमपुर जेल से सातखीरा, शेरपुर और गाजीपुर में 1500 कैदी भाग गए। इस बीच केंद्रीय गृह मंत्रालय ने बांग्लादेश की जेल से खासकर भारत विरोधी आतंकियों के भागने की आशंका के चलते पहले ही पश्चिम बंगाल और त्रिपुरा समेत पूर्वोत्तर क्षेत्र के सभी राज्यों के लिए रेड अलर्ट जारी कर दिया है। बांग्लादेश के त्रिपुरा के साथ 856 किलोमीटर लंबी अंतर्राष्ट्रीय सीमा है, जहां कंटीले तारों की बाढ़ मुक्त सीमा लगभग 27 किलोमीटर लंबी है। बांग्लादेश में मोहम्मद यूनुस के नेतृत्व वाली अंतरिम सरकार के दौरान अल्पसंख्यकों विशेषकर हिंदू समुदाय पर दमन शुरू हो चुका है। कुल मिलाकर बांग्लादेश की मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा जैसे सीमावर्ती राज्यों के लिए भी चिंता का कारण बन गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बांग्लादेश में अल्पसंख्यकों पर बढ़ते हुए उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्ण दास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमिश्नर के ऑफिस और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया गया। राष्ट्रीय स्वयंसेवक संघ, हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने बांग्लादेश में सनातनी हिंदुओं के बढ़ते उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्णदास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमीशन और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया। 5 अगस्त को शेख हसीना सरकार के पतन के बाद से पूरी दुनिया बांग्लादेश के अल्पसंख्यक समुदाय पर बढ़ते उत्पीड़न और यूनुस सरकार के शासन के दौरान इस्कॉन के चिन्मय प्रभु की अकारण गिरफ्तारी के खिलाफ विरोध प्रदर्शन कर रही है। बांग्लादेश सरकार के हिंदू विरोधी रवैये के खिलाफ दुनिया भर से लोग विरोध प्रदर्शन कर रहे हैं। इसके विरोध में अगरतला में बांग्लादेश के असिस्टेंट हाई कमीशन ऑफिस के सामने, उत्तरी त्रिपुरा के धर्मनगर दिघिरपाड़ में नेताजी की प्रतिमा के सामने, बिलोनिया, शाबरूम और राज्य के अन्य हिस्सों में
हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने प्रदर्शन आयोजित कर चिन्मय कृष्णदास की बिना शर्त रिहाई की मांग की है और बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं के उत्पीड़न को समाप्त करने की मांग की। अगरतला में विरोध प्रदर्शन में विधायक कल्याणी रॉय, राज्य भाजपा उपाध्यक्ष सुबोल भौमिक और अन्य नेता मौजूद रहे। हिंदू संघर्ष समिति के विभिन्न अधिकारी और अगरतला इस्कॉन मंदिर के सेवक भी उपस्थित रहे। प्रदेश भाजपा उपाध्यक्ष सुबोल भौमिक ने बांग्लादेश में चल रही अराजक स्थिति पर संवाददाताओं से अपनी प्रतिक्रिया भी व्यक्त की। বাংলাদেশের পরিস্থিতি যতদিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। ब्यूरो रिपोर्ट्स न्यूज़ नाउ। बाकी की न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज नाउ। शुभ रात्रि। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি, ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরি সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়।
এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘুষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্ভলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনার বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্নায় বসা বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না সংগঠিত করলেও বন দপ্তরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বনমিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন ধর্নায় বসলেন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবী ব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পাড়, নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight.
celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, শুভ সন্ধ্যা। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাঠওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলির বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাঠওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিশেষ করে উৎপাদিত পণ্যের আকর্ষণীয় প্যাকেজিং এর মাধ্যমে ত্রিপুরার উপজাতিদের উৎপাদিত পণ্য দেশীয় বাজারে বিপণনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। 19 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে, বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণা 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না করার কারণে জল্পনা
এখন তুঙ্গে বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, জানিয়ে তৈরি হয়েছে এক প্রশ্ন বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশ। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, জানিয়ে তৈরি হয়েছে এক প্রশ্ন বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশ। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থীর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে।
রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন। এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন, এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে, এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স, এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরও 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইনলিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখবো। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করছে। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে সোমবার, আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চাবাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30 বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন
নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি, ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ।
আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্বলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনা বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্নায় বসা বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না সংগঠিত করলেও বন দপ্তরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বনমিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পাড় নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing.
Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, শুভ সন্ধ্যা। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাঠওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলির বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাঠওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিশেষ করে উৎপাদিত পণ্যের আকর্ষণীয় প্যাকেজিং এর মাধ্যমে ত্রিপুরার উপজাতিদের উৎপাদিত পণ্য দেশীয় বাজারে বিপণনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। 19 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে, বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণা 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না করার কারণে জল্পনা এখন তুঙ্গে বিজেপি। শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক।
এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এইবারের
গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকায় অনেক কিছু উঠেছে। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বুঝে হচ্ছে যে তারা যে ইনলিগেল ভাবে দিয়ে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চাবাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। শুদ্ধ সলিলে আর
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে।
বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर एबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি, ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরি সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্বলের সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে সিপাহীজলা অভয়ারণ্যের গেটে তালা ঝুলিয়ে 720 জন বনমিত্র হিসেবে কর্মরত বনকর্মী তাদের পরিবার সহ অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন। এই ঘটনা বিপাকে পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। 2021 সালে আগস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধভাবে 720 জন বনকর্মী নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী বেতন 3000 টাকা থাকলেও সময় সাপেক্ষে বেতন বৃদ্ধি করার কথা থাকলেও বর্তমানে তাদের বেতন মাত্র 4820 টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্নায় বসা বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না সংগঠিত করলেও বন দপ্তরের কোনো আধিকারিক তাদের দাবি পূরণে এগিয়ে আসেনি বলে জানা যায়। রাজ্য সরকারের বনকর্মীদের লিখিতভাবে স্থায়ী পদে নিযুক্তি না দেওয়া পর্যন্ত বনমিত্র কর্মীদের এই গণধর্ণা কর্মসূচি চলতে থাকবে বলেও জানানো হয়েছে বনকর্মীদের তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্ণায় এসেছি। কখন ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্ণায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইসকনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে ও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইসকনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশের সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। এরই প্রতিবাদে শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সামনে, উত্তর ত্রিপুরার ধর্মনগর দিঘির পাড়, নেতাজি মূর্তির পাদদেশে, বিলোনিয়া সাবরুম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সরকারের বিরোধিতা করে চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শহর আগরতলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়, রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সংঘর্ষ সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ আগরতলা ইসকন মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কথা পর্যালোচনা করে রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, শুভ সন্ধ্যা। চোখ রাখছে এই মুহূর্তের খবরে।
সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাঠওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলির বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাঠওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিশেষ করে উৎপাদিত পণ্যের আকর্ষণীয় প্যাকেজিং এর মাধ্যমে ত্রিপুরার উপজাতিদের উৎপাদিত পণ্য দেশীয় বাজারে বিপণনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। 19 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি, এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কি হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণা 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না করার কারণে জল্পনা এখন তুঙ্গে বিজেপি। শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশ। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে।
মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফডনবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থীর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এইবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম,
এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইনলিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। এটা নিয়ে আমরা আজকে সোমবার, আগামী সোমবারে হাইকোর্টের দ্বারস্থ হব। রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক অন্তরাদেব সরকার বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক রাজু দেব সহ তার গোটা পরিবার। তবে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে প্রশাসনের নিকট তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছে সংযুক্তা চোখ রাখবো এই মুহূর্তে। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big.
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ শরীরে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live. নিউজ নাইর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের 9ম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 10,61,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে 9ম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,01,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 23 শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ
ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন, তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে, কিছুদিন আগে আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষা বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে পিএম শ্রী বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরও 27টি বিদ্যালয় পিএম শ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের অর্থনীতিতে আগর গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে এগিয়ে আসছেন মহিলারা। সোমবার আগর কনক্লেভে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন আগরতলা বেসরকারি একটি হোটেলে অনুষ্ঠিত হয় 4র্থ আন্তর্জাতিক আগর কনক্লেভ। সোমবার থেকে শুরু হওয়া রাজ্যের ক্রেতা এবং বিক্রেতারা। Families across the state. The story of Agro Road in Tripura is very important, and I'm sure that our Honorable Minister said next time we should arrange this in several ground. It should be in a small place. Of course, it should be done, no problem. Promise that yes, we can do it. I am particularly about the increasing we will be contributing to both their economic independence and the broader growth of our state. সোমবার ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান রাম সিং রাথওয়ার সাথে ত্রিপুরার সাংসদ রাজীব বিভিন্ন প্রকল্পগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সদস্য উপজাতি মন্ত্রক অধীনে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের বিপণন লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। 19 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করা। সাংবাদিক খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আগামী 19 ডিসেম্বর কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের
জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্যের সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2020 রবি মৌসুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, তার সঙ্গে আগামী 19 ডিসেম্বর 2024 ভয়াবহ পরিস্থিতির পরেও 21 ক্রয় করা হবে 23 টাকা জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এই লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্যে, হচ্ছে আমাদের 315 এমটি। 315 এমটি আমরা লক্ষ্যমাত্রা রেখেছি। খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকের আয় দ্বিগুণ করার জন্য, এই ধান ক্রয়ের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অনেককে শক্তিশালী হয়েছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মা বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 8টি ব্লকে শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের শনাক্ত হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইস্কো চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ পালন করা হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সরকার শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইস্কনের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার সারা বিশ্ব, সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের বাংলাদেশ সরকার হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। পরিস্থিতি যতদিন যাচ্ছে তাদের উপর অত্যাচারের মাত্রাও বেশি, এবং দেশে এখন যেটা হচ্ছে প্রচন্ড ধিক্কার জানাই। আগরতলা হাই কমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের তাকে অত্যন্ত দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় বলে বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ। দেশে হিন্দু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পাশাপাশি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আগরতলার বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয়। সোমবার হিন্দু পরিষদের সহযোগী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সংগঠিত হয় বিক্ষোভ। এ সময়ের মধ্যে 50 জনেরও বেশি বিক্ষোভকারী প্রবেশ করে আগরতলায় বাংলাদেশের মিশনের প্রাঙ্গণে, যা কমপ্লেক্সে উপস্থিতের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের অন্যান্য মিশনের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ জানিয়ে মন্ত্রক। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে
একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267 অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্ভলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায় প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না, উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায় বসলেন? আমরা সকাল ভোর 4টার থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কমলাপুর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনা খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্ব। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের নিয়ে নিচ্ছে একটা ছোট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি
প্রিয় সবার লংতরায়। একে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। Into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট কাটেনি সোমবার পর্যন্ত। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফডনবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। রাজ্যের কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের দাবিতে সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্য ইউনিসিয়ার পক্ষ থেকে। বর্তমানে রাজ্যের কলেজগুলিতে 388 জন অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন, কিন্তু বিভিন্ন কলেজগুলিতে 2100 কাছাকাছি শূন্য পদ রয়েছে বলে এনএসইউআইয়ের পক্ষ থেকে জানানো হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে ও কলেজে ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের জন্য গুলিতে অতি সত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে এনএসইউআইয়ের পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এমবিবি ইউনিভার্সিটি বলুন, সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচন্ড শর্টেজ পড়েছে। চোখ রাখছি খেলার খবরে। জাতীয় পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। সর্বশেষ গত অক্টোবর মাসে লখনৌ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি20 ক্রিকেট টুর্নামেন্টে টানা 5 ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সামনে সিনিয়র মহিলা টিমের একদিনের টুর্নামেন্ট হরিয়ানা লাহিলে খেলতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দল। তাই হরিয়ানাতেও কি এবার লখনৌর মতোই ফলাফল হবে, সেই আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের ক্রিকেট অনুরাগী। হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট কোনো কঠিন গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম, সুতরাং ত্রিপুরা টিমের যে চান্স নেই তা কিন্তু বলা যাবে না। হরিয়ানায় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার সামনে রয়েছে চণ্ডীগড়, পন্ডিচেরি, বাংলা, রাজস্থান, মেঘালয় এবং কর্ণাটক। ক্রিকেট মহলের মতে যদি 1 বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রুপ লিগে বাংলা ছাড়া বাকি 5টি টিমের বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব। কিন্তু তারপরেও ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কোনোভাবে স্বস্তিতে নেই রাজ্যের ক্রিকেট প্রেমীরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাইর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में
भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है, खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের দ্বারা মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 10,61,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 23 শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট, এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এইবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি।
আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। এগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি এই সব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে। আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের অর্থনীতিতে আগর গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে এগিয়ে আসছেন মহিলারা। সোমবার আগর কনক্লেভে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন আগরতলা বেসরকারি একটি হোটেলে অনুষ্ঠিত হয় 4র্থ আন্তর্জাতিক আগর কনক্লেভ। সোমবার থেকে শুরু হওয়া এই কনক্লেভ চলবে বুধবার পর্যন্ত। কনক্লেভে অংশগ্রহণ করবেন রাজ্য এবং thousands of families across the state. The story of Agor Road in Tripura is also a story of empowerment, and I'm sure that our Honorable Minister said next time we should arrange this in stable ground of Vivekananda Maidan. Why it should be in a very small places? Of course it would be done, no problem, we can do it. We have to believe that we can do it. Particularly the increasing participation of women in this sector, contributing to both their economic independence and the growth of our state. সোমবার ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাথওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। বিভিন্ন প্রকল্পগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। 19 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্য কৃষকদের কাছ থেকে, তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরেও 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে
সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমপি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমপি ধান ক্রয় করতে পারবো। এটা প্রতি কেজি এমএসপি, এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইস্কনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্রীয় সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইস্কনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশ সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে, এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আগরতলার বাংলাদেশ সরকারের হাই কমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পাশাপাশি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আগরতলার বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয় সোমবার। বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সংগঠিত হয় বিক্ষোভ। এ সময়ের মধ্যে 50 জনেরও বেশি বিক্ষোভকারী প্রবেশ করে আগরতলায় বাংলাদেশ মিশনের প্রাঙ্গণে, যা কমপ্লেক্সে উপস্থিতিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে এবং ভারতের অন্যান্য মিশনের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267 অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্বলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না, উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনা খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, রোজ খাবারে তোমাকে চাই লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University. Success. Experience the pinnacle of academic excellence and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট কাটেনি সোমবার পর্যন্ত। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট।
তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফডনবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহারাষ্ট্রের নূতন মুখ্যমন্ত্রী। রাজ্যের কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের দাবিতে সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্য এনসিআর পক্ষ থেকে। বর্তমানে রাজ্যের কলেজগুলিতে 388 জন অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন, কিন্তু বিভিন্ন কলেজগুলিতে 2100 কাছাকাছি শূন্য পদ রয়েছে বলে এনএসইউআই এর পক্ষ থেকে জানানো হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে ও কলেজের ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের জন্য রাজ্যের কলেজগুলিতে অতি সত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে এনএসইউআই এর পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এমবিবি ইউনিভার্সিটি বলুন, সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচন্ড শর্টেজ পড়েছে। চোখ রাখছি খেলার খবরে। জাতীয় পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। সর্বশেষ গত অক্টোবর মাসে লখনৌ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি20 ক্রিকেট টুর্নামেন্টে টানা 5 ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সামনে সিনিয়র মহিলা ক্রিকেট টিমের একদিনের টুর্নামেন্ট হরিয়ানার লাহিলে খেলতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দল। তাই হরিয়ানাতেও কি এবার লখনৌর মতোই ফলাফল হবে, সেই আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের ক্রিকেট অনুরাগী মহলকে। হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট কোনো কঠিন গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম, সুতরাং ত্রিপুরা টিমের যে চান্স নেই তা কিন্তু বলা যাবে না। হরিয়ানায় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার সামনে রয়েছে চণ্ডীগড়, পন্ডিচেরি, বাংলা, রাজস্থান, মেঘালয় এবং কর্ণাটক। ক্রিকেট মহলের মতে যদি 1 বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রুপ লিগে বাংলা ছাড়া বাকি 5টি টিমের বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব। কিন্তু তারপরেও ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কোনোভাবে স্বস্তিতে নেই রাজ্যের ক্রিকেট প্রেমীরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। संसद का शीतकालीन सत्र विपक्ष के कारण एक बार फिर से रद्द करना पड़ा। अडानी रिश्वतखोरी मामले और मणिपुर में हिंसा जैसे मुद्दों पर चर्चा के लिए मामले, उत्तर प्रदेश संबल और मणिपुर में हिंसा समेत अन्य मुद्दों पर विपक्ष के विरोध के कारण लोकसभा और राज्यसभा का शीतकालीन सत्र सोमवार को एक बार फिर स्थगित कर दिया गया। लोकसभा में विपक्षी सत्रों के दौरान इन मुद्दों पर चर्चा की मांग करते हुए नारे लगा रहे थे। नतीजतन लोकसभा अध्यक्ष ओम बिरला ने लोकसभा सत्र को दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दिया। दोपहर 12 बजे के बाद जब दिन की कार्रवाई दोबारा शुरू हुई तो विपक्ष उसी मांग पर अड़ा रहा। हंगामे के बीच जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल ने लोकसभा में तटीय नौवाहन विधेयक 2024 पेश किया। इसके बाद डिप्टी स्पीकर संध्या रॉय ने लोकसभा के एक दिन के सत्र को स्थगित करने की घोषणा की। इस बीच कांग्रेस के सी वेणुगोपाल, डीएमके के टीआर बालू और एसपी के धर्मेंद्र यादव सहित विपक्षी सांसदों ने संसद में ही विरोध प्रदर्शन किया। उधर राज्यसभा के सभापति जगदीप धनखड़ ने आज नियम 267 के तहत 20 नोटिस खारिज कर दिए। इनमें 8 नोटिस थे जिनमें अडानी ग्रुप से 265 मिलियन नोटिस में मणिपुर में हिंसा, दिल्ली में अपराध दर और वायनाड में बाढ़ सहित सब शामिल था। विपक्षी सांसदों ने अडानी रिश्वत मामले की संयुक्त संसदीय समिति से जांच कराने की भी मांग की। उच्च सदन राज्यसभा में हिंसक विरोध प्रदर्शन शुरू हो चुका है। इसके बाद सभापति जगदीप धनखड़ ने राज्यसभा को दिन भर के लिए स्थगित कर दिया।
25 नवंबर से शुरू होने वाला संसद का शीतकालीन सत्र अडानी रिश्वत मामले, मणिपुर और संबल में हिंसा पर चर्चा न होने के कारण बार बार स्थगित किया जा रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। फॉरेस्ट डिपार्टमेंट की पहल पर राज्य आधारित वन मित्र योजना के तहत अगस्त 2021 को 720 वन कर्मियों की भर्ती कर गई। कॉन्ट्रैक्ट के अनुसार उनका वेतन 3000 रुपए बताया जा रहा है, जिस टाइम पे बढ़ाया जाना चाहिए था, लेकिन उनका कहना है कि उन्हें अब केवल 4820 रुपीज मिल रहा है। इसे लेकर उन्होंने धरना प्रदर्शन किया। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন এই ধর্নায় বসেন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্না চলতে থাকবে। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य में 23,300 स्टूडेंट्स को 9वीं कक्षा में भेजने के लिए साइकिल वितरण प्रक्रिया शुरू की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2022 से 23 में 9वीं कक्षा की कुल 23,300 छात्राओं को साइकिल सौंपने के समारोह का आधिकारिक उद्घाटन किया। इन साइकिलों पर कुल 10 करोड़ 1,66,000 रुपये खर्च हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार की सुपर 30 योजना त्रिपुरा के छात्रों को उच्च शिक्षा में ऑल इंडिया एग्जाम्स में सफलता दिलाने में प्रभावी भूमिका निभा रही है। শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000 উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10 কোটি 1,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেআই এবং জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে मेडिकल पढ़ार सुযোগ পেয়েছে। मुख्यमंत्री ने राज्य के 125 विद्या ज्योति स्कूलों के प्रदर्शन पर भी अपनी प्रतिक्रिया दी। मुख्यमंत्री ने कहा, राज्य में कुल 125 विद्या ज्योति स्कूल है, जिनमें 96 बांग्ला माध्यम और 29 अंग्रेजी माध्यम है। इन स्कूलों के समग्र विकास के लिए विशेष पहल की गई है। विद्या ज्योति प्रकल्प নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 150 যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে, তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোশিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে, কিছুদিন আগে আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। मुख्यमंत्री ने सोमवार को आयोजित एक समारोह में कहा कि शिक्षा में के लिए स्कूटी देने का निर्णय जल्द ही लागू किया जाएगा।
राज्य में वर्तमान में 55 पीएम श्री स्कूल है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने ये भी कहा कि 27 नए स्कूलों को पीएम श्री योजना में शामिल करने की मंजूरी मिल गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। अल्पसंख्यक समुदाय के छात्रों ने माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट के खिलाफ शिकायत की कि छात्रों की स्कॉलरशिप प्रदान करने में भ्रष्टाचारी हो रही है और हायर एजुकेशन के लिए वन टाइम फाइनेंशियल बेनिफिट प्रदान नहीं किया जा रहा है। इसके विरोध में अल्पसंख्यक छात्रों ने सोमवार को माइनॉरिटी डेवलपमेंट काउंसिल ऑफिस पर प्रदर्शन कर रहे छात्रों ने कहा कि अगर उनकी मांगे पूरी नहीं की गई तो वो कोर्ट में भी केस कर सकते हैं। সাথে কথা বলে বুঝে হচ্ছে যে তারা যে ইললিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। বছরে কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 2,000 টাকা পাইতে হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘি, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आगे की खबरें कुछ इस प्रकार है। कमला सागर विधानसभा क्षेत्र के मियापारा निवासी राजू देव के घर पर रविवार की रात बॉम्ब ब्लास्ट हुई। बॉम्ब ब्लास्ट की सूचना मिलने के बाद बीएसएफ और मधुपुर पुलिस मौके पर पहुंची। उन्होंने साइट से एक इनएक्टिव बॉम्ब भी बरामद किया, जिसे वे फिर पुलिस थाने ले गए। बाद में पुलिस ने मामले को अपने हाथ में लेकर जांच शुरू कर दिया। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা-বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘর। बांग्लादेश में शेख हसीना सरकार के पतन के बाद त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने जेल से छूटे हुए आतंकवादियों के ठिकानों को लेकर चिंता व्यक्त की। त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने 5 अगस्त को शेख हसीना के नेतृत्व वाली सरकार के पतन के बाद बांग्लादेश के जेल से भागे आतंकवादियों के ठिकाने पर चिंता व्यक्त की है। बांग्लादेश की शेख हसीना सरकार के पतन के तुरंत बाद बांग्लादेश की अंतरिम सरकार ने कहा कि कम से कम 43 हाई प्रोफाइल भारत विरोधी आतंकवादी भाग गए हैं। उनकी स्थिति को लेकर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने चिंता व्यक्त की है। मुख्यमंत्री ने कहा, शेख हसीना सरकार के दौरान जेल में बंद आतंकवादी अब आजाद हैं। वे अब कहाँ हैं, हम उनके ठिकाने को लेकर चिंतित है। ये चिंता का विषय है, खासकर जब त्रिपुरा की सीमा 3 तरफ से बांग्लादेश से लगती हो। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा तीनों तरफ से माने बांग्लादेश थे, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है।
अंतर्राष्ट्रीय समाचार एजेंसी रॉयटर्स द्वारा दी गई जानकारी के अनुसार 19 जुलाई से अब तक बांग्लादेश की 17 जेलों पर हमले हुए हैं, जिसके परिणाम स्वरूप 2000 कैदी भाग खड़े हैं। इनमें 70 भारत विरोधी उग्रवादी है और 900 से ज्यादा अभी भी फरार है। हमले के दौरान हमलावरों और कैदियों ने जेल से 94 आग्नेयास्त्र लूट लिए हैं। जेल विद्रोह की पहली घटना नरसिंगडी में हुई। भेदभाव विरोधी आंदोलन के दौरान 19 जुलाई को आंदोलनकारियों ने जेल पर हमला कर दिया। इस दौरान 5 जेल प्रहरी घायल हो गए थे। आरोपी उग्रवादियों सहित 826 कैदी जेल से भाग खड़े हुए। उन्होंने जेल में तोड़फोड़ और लूटपाट की। बदमाश आग्नेयास्त्र और गोला बारूद तक लूट ले गए। 5 अगस्त को सरकारी मीडिया BTV पर शेख हसीना की सरकार गिरने की खबर देखकर कैदियों ने जेल से भागने के लिए विरोध प्रदर्शन शुरू कर दिया। 6 अगस्त को कम से कम 1500 कैदी सफल भी हुए। काशिमपुर जेल से सातखीरा, शेरपुर और गाजीपुर में 1500 कैदी भाग गए। इस बीच केंद्रीय गृह मंत्रालय ने बांग्लादेश की जेल से खासकर भारत विरोधी आतंकियों के भागने की आशंका के चलते पहले ही पश्चिम बंगाल और त्रिपुरा समेत पूर्वोत्तर क्षेत्र के सभी राज्यों के लिए रेड अलर्ट जारी कर दिया है। बांग्लादेश के त्रिपुरा के साथ 856 किलोमीटर लंबी अंतर्राष्ट्रीय सीमा है, जहां कंटीले तारों की मुक्त सीमा लगभग 27 किलोमीटर लंबी है। बांग्लादेश में मोहम्मद यूनुस के नेतृत्व वाली अंतरिम सरकार के दौरान अल्पसंख्यकों विशेषकर हिंदू समुदाय पर दमन शुरू हो चुका है। कुल मिलाकर बांग्लादेश की मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा जैसे सीमावर्ती राज्यों के लिए भी चिंता का कारण बन गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बांग्लादेश में अल्पसंख्यकों पर बढ़ते हुए उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्ण दास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमिश्नर के ऑफिस और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया गया। राष्ट्रीय स्वयंसेवक संघ, हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने बांग्लादेश में सनातनी हिंदुओं के बढ़ते उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्णदास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमीशन और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया। 5 अगस्त को शेख हसीना सरकार के पतन के बाद से पूरी दुनिया बांग्लादेश के अल्पसंख्यक समुदाय पर बढ़ते उत्पीड़न और यूनुस सरकार के शासन के दौरान इस्कॉन के चिन्मय प्रभु की अकारण गिरफ्तारी के खिलाफ विरोध प्रदर्शन कर रही है। बांग्लादेश सरकार के हिंदू विरोधी रवैये के खिलाफ दुनिया भर के लोग विरोध प्रदर्शन कर रहे हैं। इसके विरोध में अगरतला में बांग्लादेश के असिस्टेंट हाई कमीशन ऑफिस के सामने, उत्तरी त्रिपुरा के धर्मनगर दिघिरपाड़ में नेताजी की प्रतिमा के सामने, बिलोनिया, शाबरोम और राज्य के अन्य हिस्सों में हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने प्रदर्शन आयोजित कर चिन्मय कृष्णदास की बिना शर्त रिहाई की मांग की है और बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं के उत्पीड़न को समाप्त करने की मांग की। अगरतला में विरोध प्रदर्शन में विधायक कल्याणी रॉय, राज्य भाजपा उपाध्यक्ष सुबोल भौमिक और अन्य नेता मौजूद रहे। हिंदू संघर्ष समिति के विभिन्न अधिकारी और अगरतला इस्कॉन मंदिर के सेवक भी उपस्थित रहे। प्रदेश भाजपा उपाध्यक्ष सुबल भौमिक ने बांग्लादेश में चल रही अराजक स्थिति पर संवाददाताओं से अपनी प्रतिक्रिया भी व्यक्त की। बांग्लादेशের পরিস্থিতি যত বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষ তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बाकी की न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज़ नाउ। शुभ रात्रि। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. একটু জীবনে নানা অনুভূতি জড়ানো সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাইয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में
भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका के संबंध में हम लोग चिंतित है, खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশের সংখ্যালঘু আছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 10,61,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10 কোটি 1 লক্ষ টাকা। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট, এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই শিক্ষার্থীর একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে হয় একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায় এইবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে, সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি।
আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের অর্থনীতিতে আগর গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে এগিয়ে আসছেন মহিলারা। সোমবার আগর কনক্লেভে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন আগরতলা বেসরকারি একটি হোটেলে অনুষ্ঠিত হয় 4th আন্তর্জাতিক আগর কনক্লেভ। সোমবার থেকে শুরু হওয়া এই কনক্লেভ চলবে বুধবার পর্যন্ত। কনক্লেভে অংশগ্রহণ করবেন রাজ্য এবং বহিরাজ্যের ক্রেতা এবং বিক্রেতারা। Thousands of families across the state. The story of Agor Road in Tripura is also a story of empowerment, and I'm sure that our Honorable Minister said next time we should arrange this in civil ground of Vivekananda Maidan. Why it should be in a very small places? Of course it would be done, no problem, we can do it. We have to promise that yes, we can do it. I'm particularly proud of the increasing participation of women in this sector, contributing to both their economic independence and the broader growth of our state. সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাথওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কিন্তু উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বা ট্রাইফেড প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার এক্ষেত্রে 15 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মৌসুম ধান সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 তারিখ 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 21,315 করা টাকা প্রতি কিলো দরে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে
সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমপি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমপি ধান ক্রয় করতে পারবো। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি, এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইস্কনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইস্কনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশ সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে, এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে প্রতিক্রিয়া ও কাউন্সিলর সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পাশাপাশি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আগরতলার বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয় সোমবার। বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সংগঠিত হয় বিক্ষোভ। এ সময়ের মধ্যে 50 জনেরও বেশি বিক্ষোভকারী প্রবেশ করে আগরতলায় বাংলাদেশ মিশনের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের অন্যান্য মিশনের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের আর্থিক মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন।
নিউজ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না, উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে দেওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায় বসি? আমরা সকাল ভোর 4টার থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি গভীর রাতে কমলা সাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনা খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার সহ কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের নিয়ে নিচ্ছে একটা ছোট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। তা নিয়ে জট কাটেনি সোমবার পর্যন্ত। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট।
তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও 2 উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফডনবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। রাজ্যের কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের দাবিতে সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্য এনসিআর পক্ষ থেকে। বর্তমানে রাজ্যের কলেজগুলিতে 388 জন অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন, কিন্তু বিভিন্ন কলেজগুলিতে 2100-র কাছাকাছি শূন্য পদ রয়েছে বলে এনএসইউআই এর পক্ষ থেকে জানানো হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে ও কলেজের ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের জন্য রাজ্যের কলেজগুলিতে অতি সত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে এনএসইউআই এর পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এমবিবি ইউনিভার্সিটি বলুন, সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচন্ড শর্টেজ পড়েছে। খেলার খবরে জাতীয় পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। সর্বশেষ গত অক্টোবর মাসে লখনৌ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি20 ক্রিকেট টুর্নামেন্টে টানা 5 ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্যের সিনিয়র মহিলা টিমের টুর্নামেন্ট। হরিয়ানার লাহিলে খেলতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দল। তাই হরিয়ানাতেও কি এবার লখনৌর মতোই ফলাফল হবে, সেই আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের ক্রিকেট অনুরাগী মহলকে। হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট কোনো কঠিন গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সুতরাং ত্রিপুরা টিমের যে ত্রিপুরার সামনে রয়েছে চণ্ডীগড়, পন্ডিচেরি, বাংলা, রাজস্থান, মেঘালয়। ক্রিকেট মহলের মতে যদি 1 বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রুপ লিগে বাংলা ছাড়া বাকি 5টি টিমের বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব। কিন্তু তারপরেও ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কোনোভাবে স্বস্তিতে নেই রাজ্যের ক্রিকেট প্রেমীরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Dare dream. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মধুর কানে একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
হাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনি পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। संसद का शीतकालीन सत्र विपक्ष के कारण एक बार फिर से रद्द करना पड़ा। अडानी रिश्वतखोरी अटल है। अडानी रिश्वत मामले, उत्तर प्रदेश संबल और मणिपुर में हिंसा समेत अन्य मुद्दों पर विपक्ष के विरोध के कारण लोकसभा और राज्यसभा का शीतकालीन सत्र सोमवार को एक बार सांसद दोनों सत्रों के दौरान इन मुद्दों पर चर्चा की मांग करते हुए नारे लगा रहे थे। नतीजतन लोकसभा अध्यक्ष ओम बिरला ने लोकसभा सत्र को दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दिया। दोपहर 12 बजे के बाद जब दिन की कार्रवाई दोबारा शुरू हुई तो विपक्ष उसी मांग पर अड़ा रहा। हंगामे के बीच जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल ने लोकसभा में तटीय नौवहन विधेयक 2024 के बाद डिप्टी स्पीकर संध्या रॉय ने लोकसभा के एक दिन के सत्र को स्थगित करने की घोषणा की। इस बीच कांग्रेस के केसी वेणुगोपाल, डीएमके के टीआर बालू और एसपी के धर्मेंद्र यादव सहित विपक्षी सांसदों ने संसद में ही विरोध प्रदर्शन किया। उधर राज्यसभा के सभापति जगदीप धनखड़ ने आज नियम 267 के तहत 20 नोटिस खारिज कर दिए। इनमें 8 नोटिस थे जिनमें अडानी ग्रुप से $265 मिलियन की रिश्वत लेने का आरोप लगाया गया था। अन्य नोटिस में मणिपुर में हिंसा, दिल्ली में अपराध दर और वायनाड में बाढ़ सहित सब शामिल था। विपक्षी सांसदों ने अडानी रिश्वत मामले की संयुक्त संसदीय समिति से जांच कराने की भी मांग की। उच्च सदन राज्यसभा में हिंसक विरोध प्रदर्शन शुरू हो चुका है। इसके बाद सभापति जगदीप धनखड़ ने राज्यसभा को दिन भर के लिए स्थगित कर दिया।
25 नवंबर से शुरू होने वाला संसद का शीतकालीन सत्र अडानी रिश्वत मामले, मणिपुर और संबल में हिंसा पर चर्चा न होने के कारण बार बार स्थगित किया जा रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। फॉरेस्ट डिपार्टमेंट की पहल पर राज्य आधारित वन मित्र योजना के तहत अगस्त 2021 को 720 वन कर्मियों की भर्ती की गई। कॉन्ट्रैक्ट के अनुसार उनका वेतन 3000 रुपए बताया जा रहा है, जिस टाइम पे बढ़ाया जाना चाहिए था, लेकिन उनका कहना है कि उन्हें अब केवल 4820 रुपीज मिल रहा है। इसे लेकर उन्होंने धरना प्रदर्शन किया। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন এই ধর্নায় বসি? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্না চলতে থাকবে। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य में 23,300 स्टूडेंट्स को 9वीं कक्षा में भेजने के लिए साइकिल वितरण प्रक्रिया शुरू की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2022 से में 9वीं कक्षा की कुल 23,300 छात्राओं को साइकिल सौंपने के समारोह का आधिकारिक उद्घाटन किया। इन साइकिलों पर कुल 10 करोड़ 1,66,000 रुपये खर्च हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार की सुपर 30 योजना त्रिपुरा के छात्रों को उच्च शिक्षा में ऑल इंडिया एग्जाम्स में सफलता दिलाने में प्रभावी भूमिका निभा रही है। শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000 উপরে 23,300 জন ছাত্রছাত্রীকে প্রায় 10 কোটি অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10 কোটি 1,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ গত বছরে নিয়েছে। আমাদের সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থীর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় করা হয় স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটি চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে मेडिकल पढ़ार सुযোগ পেয়েছে। मुख्यमंत्री ने राज्य के 125 विद्या ज्योति स्कूलों के प्रदर्शन पर भी अपनी प्रतिक्रिया दी। मुख्यमंत्री ने कहा, राज्य में कुल 125 विद्या ज्योति स्कूल है, जिनमें 96 बांग्ला माध्यम और 29 अंग्रेजी माध्यम है। इन स्कूलों के समग्र विकास के लिए विशेष पहल की गई है। विद्या ज्योति प्रकल्प নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার টু বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে, কিছুদিন আগে আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। मुख्यमंत्री ने सोमवार को आयोजित एक समारोह में कहा कि शिक्षा में विशेष प्रोत्साहन देने के लिए 100 लड़कियों को स्कूटी देने का निर्णय जल्द ही लागू किया जाएगा।
राज्य में वर्तमान में 55 पीएम श्री स्कूल है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि 27 नए स्कूलों को पीएम श्री योजना में शामिल करने की मंजूरी मिल गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। अल्पसंख्यक समुदाय के छात्रों ने माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट के खिलाफ शिकायत की कि छात्रों की स्कॉलरशिप प्रदान करने में भ्रष्टाचारी हो रही है और हायर एजुकेशन के लिए वन टाइम फाइनेंशियल बेनिफिट प्रदान नहीं किया जा रहा है। इसके विरोध में अल्पसंख्यक छात्रों ने सोमवार को माइनॉरिटी डेवलपमेंट काउंसिल ऑफिस पर प्रदर्शन किया। प्रदर्शन कर रहे छात्रों ने कहा कि अगर उनकी मांगें पूरी नहीं की गई तो वो कोर्ट में भी केस कर सकते हैं। সাথে কথা বলে বুঝা যাচ্ছে যে তারা যে ইলিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি। आगे की खबरें कुछ इस प्रकार है। कमला सागर विधानसभा क्षेत्र के मियापारा निवासी राजू देव के घर पर रविवार की रात बॉम्ब ब्लास्ट हुई। बॉम्ब ब्लास्ट की सूचना मिलने के बाद बीएसएफ और मधुपुर पुलिस मौके पर पहुंची। उन्होंने साइट से एक इनएक्टिव बॉम्ब भी बरामद किया, जिसे वैसे ले गए। बाद में पुलिस ने मामले को अपने हाथ में लेकर जांच शुरू कर दिया। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দে বুম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই बांग्लादेश में शेख हसीना सरकार के पतन के बाद त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने जेल से छूटे हुए आतंकवादियों के ठिकानों को लेकर चिंता व्यक्त की। त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने 5 अगस्त को शेख हसीना के नेतृत्व वाली सरकार के पतन के बाद बांग्लादेश के जेल से भागे आतंकवादियों के ठिकाने पर चिंता व्यक्त की है। बांग्लादेश की शेख हसीना सरकार के पतन के तुरंत बाद बांग्लादेश की अंतरिम सरकार ने कहा कि कम से कम 43 हाई प्रोफाइल भारत विरोधी आतंकवादी भाग गए हैं। उनकी स्थिति ने चिंता व्यक्त की है। मुख्यमंत्री ने कहा, शेख हसीना सरकार के दौरान जेल में बंद आतंकवादी अब आजाद हैं। वे अब कहां हैं, हम उनके ठिकाने को लेकर चिंतित है। ये चिंता का विषय है, खासकर जब त्रिपुरा की सीमा 3 तरफ से बांग्लादेश से लगती हो। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। अंतर्राष्ट्रीय समाचार एजेंसी राइटर्स द्वारा दी गई जानकारी के अनुसार 19 जुलाई से अब तक बांग्लादेश की
17 जेलों पर हमले हुए हैं, जिसके परिणाम स्वरूप 2000 कैदी भाग खड़े हैं। इनमें 70 भारत विरोधी उग्रवादी हैं और 900 से ज्यादा अभी भी फरार है। हमले के दौरान हमलावरों और कैदियों ने जेल से 94 आग्नेयास्त्र लूट लिए हैं। जेल विद्रोह की पहली घटना नरसिंहदी में हुई। भेदभाव विरोधी आंदोलन के दौरान 19 जुलाई को आंदोलनकारियों ने जेल पर हमला कर दिया। इस दौरान 5 जेल प्रहरी घायल हो गए थे। आरोपी उग्रवादियों सहित 826 कैदी जेल से भाग खड़े हुए। उन्होंने जेल में तोड़फोड़ और लूटपाट की। बदमाश आग्नेयास्त्र और गोला बारूद तक लूट ले गए। 5 अगस्त को सरकारी मीडिया BTV पर शेख हसीना की सरकार गिरने की खबर देखकर कैदियों ने जेल से भागने के लिए विरोध प्रदर्शन शुरू कर दिया। 6 अगस्त को कम से कम 1500 कैदी सफल भी हुए। काशिमपुर जेल से सातखीरा, शेरपुर और गाजीपुर में 1500 कैदी भाग गए। इस बीच केंद्रीय गृह मंत्रालय ने बांग्लादेश की जेल से खासकर भारत विरोधी आतंकियों के भागने की आशंका के चलते पहले ही पश्चिम बंगाल और त्रिपुरा समेत पूर्वोत्तर क्षेत्र के सभी राज्यों के लिए रेड अलर्ट जारी कर दिया है। बांग्लादेश के त्रिपुरा के साथ 856 किलोमीटर लंबी अंतर्राष्ट्रीय सीमा है, जहां कंटीले तारों की बाढ़ मुक्त सीमा लगभग 27 के नेतृत्व वाली अंतरिम सरकार के दौरान अल्पसंख्यकों विशेषकर हिंदू समुदाय पर दमन शुरू हो चुका है। कुल मिलाकर बांग्लादेश की मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा जैसे सीमावर्ती राज्यों के लिए भी चिंता का कारण बन गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बांग्लादेश में अल्पसंख्यकों पर बढ़ते हुए उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्ण दास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमिश्नर के ऑफिस और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया गया। राष्ट्रीय स्वयंसेवक संघ, हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने बांग्लादेश में सनातनी हिंदुओं के बढ़ते उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्णदास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमीशन और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया। 5 अगस्त को शेख हसीना सरकार के पतन के बाद से पूरी दुनिया बांग्लादेश के अल्पसंख्यक समुदाय पर बढ़ते उत्पीड़न और यूनिट सरकार के शासन के दौरान इस्कॉन के चिन्मय प्रभु की अकारण गिरफ्तारी के खिलाफ विरोध प्रदर्शन कर रही है। बांग्लादेश सरकार के हिंदू विरोधी रवैये के खिलाफ दुनिया भर से लोग विरोध प्रदर्शन कर रहे हैं। इसके विरोध में अगरतला में बांग्लादेश के असिस्टेंट हाई कमीशन ऑफिस के सामने, उत्तरी त्रिपुरा के धर्मनगर दिघिरपाड़ में नेताजी की प्रतिमा के सामने, बिलोनिया, शाबरूम और राज्य के अन्य हिस्सों में हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने प्रदर्शन आयोजित कर चिन्मय कृष्णदास की बिना शर्त रिहाई की मांग की है और बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं के उत्पीड़न को समाप्त करने की मांग की। अगरतला में विरोध प्रदर्शन में विधायक कल्याणी रॉय, राज्य भाजपा उपाध्यक्ष सुबोल भौमिक और अन्य नेता मौजूद रहे। हिंदू संघर्ष समिति के विभिन्न अधिकारी और अगरतला इस्कॉन मंदिर के सेवक भी उपस्थित रहे। प्रदेश भाजपा उपाध्यक्ष सुबल भौमिक ने बांग्लादेश में चल रही अराजक स्थिति पर संवाददाताओं से अपनी प्रतिक्रिया भी व्यक्त की। যতদিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষ তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बाकी की न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज़ नाउ। शुभ रात्रि। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Take Fire University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহ। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাইর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি उद्वेगजनक विषय जानिए मुख्यमंत्री। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ,
उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है, खास तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है। तो ये तो बहुत समस्या वाला चीज है, इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের ক্ষমা করবেন বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 10,61,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 ছাত্রীর হাতে তুলে দেওয়ার আনুষ্ঠানিক সূচনা ডাক্তার মানিক সাহা। মোট 2,61,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষার ছাত্রছাত্রী ভারত পরীক্ষাগুলিতে সফল করার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা পালন করবে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের এইবার 23,000 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান, এতে করে প্রায় 10 কোটি, আমাদের 30,60,000 টাকা ব্যয়। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্য বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই এবং পরীক্ষা তাদেরকে কোচিং দেওয়া হয়। এবং এই শিক্ষা দপ্তর সেটি একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা দেওয়া করা হয়। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পেয়েছে, 10 জন মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 25টি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে 40টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি নিয়ে আপনারা অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি।
শিক্ষা বিশেষ উৎসব সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে। ওই দিন মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের অর্থনীতিতে আগর গুরুত্বপূর্ণ আগর জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন আগরতলা বেসরকারি একটি হোটেলে অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক আগর কনক্লেভ। সোমবার থেকে শুরু হওয়া এই কনক্লেভ চলবে বুধবার পর্যন্ত। কনক্লেভে অংশগ্রহণ এবং বিক্রেতারা thousands of families across the state. The story of Agor Road in Tripura is also a story of empowerment, and I am sure that our Honorable Minister said next time we should arrange this in civil ground or Vivekananda Maidan. Why it should be in a very small places? Of course it would be done, no problem, we can do it. We have to promise that yes, we can do it. I am particularly proud of the increasing participation of women in this sector, their economic independence and the broader growth of our state. সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাথওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বা ট্রাইফেড। রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট ২১,৩১৫ মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী ১৯ ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও ২১,৩১৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের ২১,৩১৫ এমটি। ২১,৩১৫ এমটি আমরা লক্ষ্যমাত্রা রাজ্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম ১৬,০০০ এমটি,
কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 MT ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি MSP, এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া, যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে 1 জুলাই করা হবে রবি শস্য। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইস্কনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের গঠনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইস্কনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবী বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে, এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। সহকারী হাই কমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থা হওয়া উচিত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পাশাপাশি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আগরতলার বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয় সোমবার। বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সংগঠিত হয় বিক্ষোভ। এ সময়ের মধ্যে 50 জনেরও বেশি বিক্ষোভকারী প্রবেশ করে আগরতলায় বাংলাদেশ মিশনের প্রাঙ্গণে কমপ্লেক্সে। উপস্থিতিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের অন্যান্য মিশনের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্বলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধা দেওয়া হচ্ছে না, উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কাটমানি। সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায় বসি? আমরা সকাল ভোর 4টার থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনা খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা-বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্কারায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্কারায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার লঙ্কারায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারায়। লঙ্কারায় ঘি রোজ খাবারে তোমাকে চাই। লঙ্কারায় লঙ্কারায় লঙ্কারায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট কাটেনি সোমবার পর্যন্ত। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী করে দিয়েছে বিজেপি মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্থ বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফডনবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। রাজ্যের কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের দাবিতে সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্য এনসিআর পক্ষ থেকে। বর্তমানে রাজ্যের কলেজগুলিতে 388 জন অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন, কিন্তু বিভিন্ন কলেজগুলিতে 2100 কাছাকাছি শূন্য পদ রয়েছে বলে এনএসইউআই এর পক্ষ থেকে জানানো হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে ও কলেজের ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের জন্য রাজ্যের কলেজগুলিতে অতি সত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে এনএসইউআই এর পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে রাজ্যের ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচন্ড শর্টেজ পড়েছে। খেলার খবর, জাতীয় পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। সর্বশেষ গত অক্টোবর মাসে লখনৌ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি20 ক্রিকেট টুর্নামেন্টে টানা 5 ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সামনে সিনিয়র মহিলা ক্রিকেট টিমের একদিনের টুর্নামেন্ট হরিয়ানার লাহিলে খেলতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দল। তাই হরিয়ানাতেও কি এবার লখনৌর মতোই ফলাফল হবে, সেই আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের ক্রিকেট অনুরাগী মহলকে। হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট কোনো কঠিন গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম, সুতরাং ত্রিপুরা টিমের যে চান্স নেই তা কিন্তু বলা যাবে না। হরিয়ানায় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার সামনে রয়েছে চণ্ডীগড়, পন্ডিচেরি, বাংলা, রাজস্থান, মেঘালয় এবং কর্ণাটক। ক্রিকেট মহলের মতে যদি 1 বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রুপ লিগে বাংলা ছাড়া বাকি 5টি টিমের বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব। স্বস্তিতে নেই রাজ্যের ক্রিকেট প্রেমীরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখবেন নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর ক্যাম্পাস। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। संसद का शीतकालीन सत्र विपक्ष के कारण एक बार फिर से रद्द करना पड़ा। अडानी रिश्वतखोरी मामले और मणिपुर में हिंसा जैसे मुद्दों पर चर्चा के लिए विपक्ष की खेमा अटल है। अडानी रिश्वत मामले, उत्तर प्रदेश संबल और मणिपुर में हिंसा समेत अन्य मुद्दों पर विपक्ष के विरोध के कारण लोकसभा और राज्यसभा का शीतकालीन सत्र सोमवार को एक बार फिर स्थगित कर दिया गया। लोकसभा में विपक्षी सांसद दोनों सत्रों के दौरान इन मुद्दों पर चर्चा की मांग करते हुए नारे लगा रहे थे। नतीजतन लोकसभा अध्यक्ष ओम बिरला ने लोकसभा सत्र को दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दिया। दोपहर 12 बजे के बाद जब दिन की कार्रवाई दोबारा शुरू हुई तो विपक्ष उसी मांग पर अड़ा रहा। हंगामे के बीच जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल ने लोकसभा में तटीय नौवाहन विधेयक 2024 पेश किया। इसके बाद डिप्टी स्पीकर संध्या रॉय ने लोकसभा के एक दिन के सत्र को स्थगित करने की घोषणा की। इस बीच कांग्रेस के सी वेणुगोपाल, डीएमके के टीआर बालू और एसपी के धर्मेंद्र यादव सहित विपक्षी सांसदों ने संसद में ही विरोध प्रदर्शन किया। उधर राज्यसभा के सभापति जगदीप धनखड़ ने आज नियम 267 के तहत 20 नोटिस खारिज कर दिए। इनमें 8 नोटिस थे जिनमें अडानी ग्रुप से $265 मिलियन की रिश्वत लेने का आरोप लगाया गया था। अन्य नोटिस में मणिपुर में हिंसा, दिल्ली में अपराध दर और वायनाड में बाढ़ सहित सब शामिल था। विपक्षी सांसदों ने अडानी रिश्वत मामले की संयुक्त संसदीय समिति से जांच कराने की भी मांग की। उच्च सदन राज्यसभा में हिंसक विरोध प्रदर्शन शुरू हो चुका है। इसके बाद सभापति जगदीप धनखड़ ने राज्यसभा को दिन भर के लिए स्थगित कर दिया। 25 नवंबर से शुरू होने वाला संसद का शीतकालीन सत्र अडानी रिश्वत मामले, मणिपुर और संबल में हिंसा पर चर्चा न होने के कारण बार बार स्थगित किया जा रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। फॉरेस्ट डिपार्टमेंट की पहल पर राज्य आधारित वन मित्र योजना के तहत अगस्त 2021 को 720 वन कर्मियों की भर्ती कर गई। कॉन्ट्रैक्ट के अनुसार उनका वेतन 3000 रुपए बताया जा रहा है, जिस टाइम पे बढ़ाया जाना चाहिए, लेकिन उनका कहना है कि उन्हें अब केवल
4,820 रुपीज मिल रहा है। इसे लेकर उन्होंने धरना प्रदर्शन किया। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায়? ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্না চলতে থাকবে। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य में 23,300 स्टूडेंट्स को 9वीं कक्षा में भेजने के लिए साइकिल वितरण प्रक्रिया शुरू की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2022 से 23 में 9वीं कक्षा की कुल 23,300 छात्राओं को साइकिल सौंपने के समारोह का आधिकारिक उद्घाटन किया। इन साइकिलों पर कुल 10 करोड़ 1,66,000 रुपये खर्च हुए हैं। मुख्यमंत्री ने कहा कि राज्य सरकार की सुपर 30 योजना त्रिपुरा के छात्रों को उच्च शिक्षा में ऑल इंडिया एग्जाम्स में सफलता दिलाने में प्रभावी भूमिका निभा रही है। শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000 উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10 কোটি 1,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা 10ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় করা হয়। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে मेडिकल पढ़ार सुযোগ পেয়েছে। मुख्यमंत्री ने राज्य के 125 विद्या ज्योति स्कूलों के प्रदर्शन ने कहा 125 विद्या ज्योति स्कूल है जिनमें 96 बांग्ला माध्यम और 29 अंग्रेजी माध्यम है। इन स्कूलों के समग्र की गई है। विद्या ज्योति प्रकल्प নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন, তো সেগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে, কিছুদিন আগে আমরা कैबिनेटर में स्पेशल एजुकेटर আমরা করেছি। मुख्यमंत्री ने सोमवार को आयोजित एक समारोह में कहा कि शिक्षा में विशेष प्रोत्साहन देने के लिए 100 लड़कियों को स्कूटी देने का निर्णय जाएगा। राज्य में वर्तमान में 55 पीएम श्री स्कूल है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि 27 नए स्कूलों को पीएम श्री योजना में शामिल करने की मंजूरी मिल गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। अल्पसंख्यक समुदाय के छात्रों ने माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट के खिलाफ शिकायत की कि छात्रों की स्कॉलरशिप प्रदान करने में भ्रष्टाचारी हो रही है और हायर एजुकेशन के लिए वन टाइम फाइनेंशियल बेनिफिट प्रदान नहीं किया जा रहा है। इसके विरोध में अल्पसंख्यक छात्रों ने सोमवार को माइनॉरिटी डेवलपमेंट काउंसिल ऑफिस प्रदर्शन किया। प्रदर्शन कर रहे छात्रों ने कहा कि
अगर उनकी मांगे पूरी नहीं की गई तो वो कोर्ट में भी केस कर सकते हैं। সাথে কথা বলে বুঝা যাচ্ছে যে তারা যে ইললিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आगे की खबरें कुछ इस प्रकार है। कमला विधानसभा क्षेत्र के मियापारा निवासी राजू देव के घर पर रविवार की रात बॉम्ब ब्लास्ट हुई। बॉम्ब ब्लास्ट की सूचना मिलने के बाद बीएसएफ और मधुपुर पुलिस मौके पर पहुंची। उन्होंने साइट से एक इनएक्टिव बॉम्ब भी बरामद किया, जिसे वे फिर पुलिस थाने ले गए। बाद में पुलिस ने मामले को हाथ में लेकर जांच शुरू कर दिया। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চাবাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘর। बांग्लादेश में शेख हसीना सरकार के पतन के बाद त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने जेल से छूटे हुए आतंकवादियों के ठिकानों को लेकर चिंता व्यक्त की। त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने 5 अगस्त को शेख हसीना के नेतृत्व वाली सरकार के पतन के बाद बांग्लादेश के जेल से भागे आतंकवादियों के ठिकाने पर चिंता व्यक्त की है। बांग्लादेश की शेख हसीना सरकार के पतन के तुरंत बाद बांग्लादेश की अंतरिम सरकार ने कहा कि कम से कम 43 हाई प्रोफाइल भारत विरोधी आतंकवादी भाग गए हैं। उनकी डॉक्टर मानिक शाह ने चिंता व्यक्त की है। मुख्यमंत्री ने कहा, शेख हसीना सरकार के दौरान जेल में बंद आतंकवादी अब आजाद हैं। वे अब कहाँ हैं, हम उनके ठिकाने को लेकर चिंतित है। ये चिंता का विषय है, खासकर जब त्रिपुरा की सीमा 3 तरफ से बांग्लादेश से लगती हो। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। अंतर्राष्ट्रीय समाचार एजेंसी राइटर्स द्वारा दी गई जानकारी के अनुसार 19 जुलाई से अब तक बांग्लादेश की 17 जेलों पर हमले हुए हैं, जिसके परिणाम स्वरूप 2000 कैदी भाग खड़े हैं। इनमें 70 भारत विरोधी उग्रवादी हैं और 900 से ज्यादा अभी भी फरार है। हमले के दौरान हमलावरों और कैदियों ने जेल से 94 आग्नेयास्त्र लूट लिए हैं। जेल विद्रोही की पहली घटना नरसिंगडी में हुई। आंदोलन के दौरान 19 जुलाई को आंदोलनकारियों ने जेल पर हमला कर दिया। इस दौरान 5 जेल प्रहरी घायल हो गए थे। आरोपी उग्रवादियों सहित 826 कैदी जेल से भाग खड़े हुए।
उन्होंने जेल में तोड़फोड़ और लूटपाट की। बदमाश आग्नेयास्त्र और गोला बारूद तक लूट ले गए। 5 अगस्त को सरकारी मीडिया BTV पर शेख हसीना की सरकार गिरने की खबर देखकर कैदियों ने जेल से भागने के लिए विरोध प्रदर्शन शुरू कर दिया। 6 अगस्त को कम से कम 1,500 कैदी सफल भी हुए। काशिमपुर जेल से सातखीरा, शेरपुर और गाजीपुर में 1500 कैदी भाग गए। इस बीच केंद्रीय गृह मंत्रालय ने बांग्लादेश की जेल से खासकर भारत विरोधी आतंकियों के भागने की आशंका के चलते पहले ही पश्चिम बंगाल और त्रिपुरा समेत पूर्वोत्तर क्षेत्र के सभी राज्यों के लिए रेड अलर्ट जारी कर दिया है। बांग्लादेश के त्रिपुरा के साथ 856 किलोमीटर लंबी अंतर्राष्ट्रीय सीमा है, जहां कंटीले तारों की बाढ़ मुक्त सीमा लगभग 27 किलोमीटर लंबी है। बांग्लादेश में मोहम्मद यूनुस के नेतृत्व वाली अंतरिम सरकार के दौरान अल्पसंख्यकों विशेषकर हिंदू समुदाय पर दमन शुरू हो चुका है। कुल मिलाकर मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा जैसे सीमावर्ती राज्यों के लिए भी चिंता का कारण बन गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बांग्लादेश में अल्पसंख्यकों पर बढ़ते हुए उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्ण दास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमिश्नर के ऑफिस और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया गया। राष्ट्रीय स्वयंसेवक संघ, हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने बांग्लादेश में सनातनी हिंदुओं के बढ़ते उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्णदास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमीशन और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया। 5 अगस्त को शेख हसीना सरकार के पतन के बाद से पूरी दुनिया बांग्लादेश के अल्पसंख्यक समुदाय पर बढ़ते उत्पीड़न और यूनुस सरकार के शासन के दौरान इस्कॉन के चिन्मय प्रभु की अकारण गिरफ्तारी के खिलाफ विरोध प्रदर्शन कर रही है। बांग्लादेश सरकार के हिंदू विरोधी रवैये के खिलाफ दुनिया भर से लोग विरोध प्रदर्शन कर रहे हैं। इसके विरोध में अगरतला में बांग्लादेश के असिस्टेंट हाई कमीशन ऑफिस के सामने, उत्तरी त्रिपुरा के धर्मनगर दिघिरपाड़ में नेताजी की प्रतिमा के सामने, बिलोनिया, शाबरूम और राज्य के अन्य हिस्सों में हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने प्रदर्शन आयोजित कर चिन्मय कृष्णदास की बिना शर्त रिहाई की मांग की है और बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं के उत्पीड़न को समाप्त करने की मांग की। अगरतला में विरोध प्रदर्शन में विधायक कल्याणी रॉय, राज्य भाजपा उपाध्यक्ष सुबोल भौमिक और अन्य नेता मौजूद रहे। हिंदू संघर्ष समिति के विभिन्न अधिकारी और अगरतला इस्कॉन मंदिर के सेवक भी उपस्थित रहे। प्रदेश भाजपा चल रही अराजक स्थिति पर संवाददाताओं से अपनी प्रतिक्रिया भी व्यक्त की। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘু আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষ তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बाकी की न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज़ नाउ। शुभ रात्रि। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায়
বিবাহিত জীবনে নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না শ্যাম সুন্দর কোম্পানি। আপনি দেখছেন নিউজ নাও, কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাইর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত। के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। हम लोग चिंतित है, खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি।
আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি 26 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1,500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1,500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 30,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 10,61,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,01,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 23 শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্য বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা 10ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিএ সুযোগ পেয়েছে। বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি।
শিক্ষা বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের অর্থনীতিতে আগর গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে এগিয়ে আসছেন মহিলারা। সোমবার আগর জানিয়েছেন ডাক্তার মানিক সাহা। এদিন আগরতলা বেসরকারি একটি হোটেলে অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক আগর কনক্লেভ। সোমবার থেকে শুরু হওয়া এই কনক্লেভ চলবে বুধবার পর্যন্ত। কনক্লেভে অংশগ্রহণ করবেন রাজ্য এবং বহিরাজ্যের ক্রেতা এবং বিক্রেতারা। The story of Agor Road in Tripura is also a story of empowerment, and I am sure that our Honorable Minister said next time we should arrange this in stable ground or Vivekananda Maidan. Why it should be in a very small places? Of course it would be done, no problem, we can do it. We have to promise that yes, we can do it. I am particularly proud of the increasing participation of women in this sector, contributing to both their economic independence and the broader growth of our state. সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাথওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বা ট্রাইফেড। রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট ২১,৩১৫ মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী ১৯ ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও ২১,৩১৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের ২১,৩১৫ এমটি। ২১,৩১৫ এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,০০০ এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা ২১,৩১৫ এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া
যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইস্কনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইস্কনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশ সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। প্রাঙ্গণ লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। কূটনৈতিক ও কনসিউলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পাশাপাশি প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আগরতলার বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয় সোমবার। বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সংগঠিত হয় বিক্ষোভ। এ সময়ের মধ্যে 50 জনেরও বেশি বিক্ষোভকারী প্রবেশ করে আগরতলায় বাংলাদেশ মিশনের প্রাঙ্গণে, যা কমপ্লেক্সে উপস্থিতিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের অন্যান্য মিশনের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভা অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্বলের সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে তা হচ্ছে কাটমানি।
সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পোস্ট থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায় বসি? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনা খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা-বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের নিয়ে নিচ্ছে একটা ছোট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট কাটেনি সোমবার পর্যন্ত। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মহারাষ্ট্রের পরবর্তী তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর
ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্দে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। রাজ্যের কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের দাবিতে সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্য ইউনিসিয়ার পক্ষ থেকে। রাজ্য কলেজগুলিতে 388 জন অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন। কলেজগুলিতে 2100 কাছাকাছি শূন্য পদ রয়েছে বলে ইউনিসিয়ার পক্ষ থেকে জানানো হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে ও কলেজের ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের জন্য রাজ্যের কলেজগুলিতে অতি সত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে ইউনিসিয়ার পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এমবিবি ইউনিভার্সিটি বলুন, সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচন্ড শর্টেজ পড়েছে। চোখ রাখছি খেলার খবরে। জাতীয় পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। সর্বশেষ গত অক্টোবর মাসে লখনৌ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি20 ক্রিকেট টুর্নামেন্টে টানা 5 ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সামনে সিনিয়র মহিলা ক্রিকেট টিমের একদিনের টুর্নামেন্ট হরিয়ানা লাহিলে খেলতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দল। তাই হরিয়ানাতেও কি এবার লখনৌর মতোই ফলাফল হবে, সেই আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের ক্রিকেট অনুরাগী মহলকে। হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট কোনো কঠিন গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম, সুতরাং ত্রিপুরা টিমের যে চান্স নেই তা কিন্তু বলা যাবে না। হরিয়ানায় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার সামনে রয়েছে চণ্ডীগড়, পন্ডিচেরি, বাংলা, রাজস্থান, মেঘালয় এবং কর্ণাটক। ক্রিকেট মহলের মতে যদি 1 বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রুপ লিগে বাংলা ছাড়া বাকি 5টি টিমের বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব। কিন্তু তারপরেও ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কোনোভাবে স্বস্তিতে নেই রাজ্য ক্রিকেট প্রেমীরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। संसद का रद्द करना पड़ा। अडानी रिश्वतखोरी मामले और मणिपुर में हिंसा जैसे मुद्दों पर चर्चा के लिए विपक्ष की खेमा अटल है। अडानी रिश्वत मामले, उत्तर प्रदेश संबल और मणिपुर में हिंसा समेत अन्य मुद्दों पर विपक्ष के विरोध के कारण लोकसभा और राज्यसभा का शीतकालीन सत्र सोमवार को एक बार फिर स्थगित कर दिया गया। लोकसभा में विपक्षी सांसद दोनों सत्रों के दौरान इन मुद्दों पर चर्चा की मांग करते हुए नारे लगा रहे थे। नतीजतन लोकसभा अध्यक्ष ओम बिरला ने लोकसभा सत्र को दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दिया। दोपहर 12 बजे के बाद जब दिन की कार्रवाई दोबारा शुरू हुई तो विपक्ष उसी मांग पर अड़ा रहा। हंगामे के बीच जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल ने लोकसभा में तटीय नौवाहन विधेयक 2024 पेश किया। इसके बाद डिप्टी स्पीकर संध्या रॉय ने लोकसभा के एक दिन के सत्र को स्थगित करने की घोषणा की। इस बीच कांग्रेस के सी वेणुगोपाल, डीएमके के टीआर बालू और एसपी के धर्मेंद्र यादव सहित विपक्षी सांसदों ने संसद में ही विरोध प्रदर्शन किया। उधर राज्यसभा के सभापति जगदीप धनखड़ ने आज नियम 267 के तहत 20 नोटिस खारिज कर दिए। इनमें 8 नोटिस थे जिनमें अडानी ग्रुप से $265 मिलियन की रिश्वत लेने का आरोप लगाया गया था। अन्य नोटिस में मणिपुर में हिंसा, दिल्ली में अपराध दर और वायनाड में बाढ़ सहित सब शामिल था। विपक्षी सांसदों ने अडानी रिश्वत मामले की संयुक्त संसदीय समिति से जांच कराने की भी मांग की। उच्च सदन राज्यसभा में हिंसक विरोध प्रदर्शन शुरू हो चुका है। इसके बाद सभापति जगदीप धनखड़ ने राज्यसभा को दिन भर के लिए स्थगित कर दिया। 25 नवंबर से शुरू होने वाला संसद का शीतकालीन सत्र अडानी रिश्वत मामले, मणिपुर और संबल में हिंसा पर चर्चा न होने के कारण बार बार स्थगित किया जा रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। फॉरेस्ट डिपार्टमेंट की पहल पर राज्य आधारित वन मित्र योजना के तहत अगस्त 2021 को कॉन्ट्रैक्ट के अनुसार उनका वेतन 3,000 रुपए बताया जा रहा है, जिस टाइम पे बढ़ाया जाना चाहिए था, लेकिन उनका कहना है कि उन्हें अब केवल
4,820 रुपीज मिल रहा है। इसे लेकर उन्होंने धरना प्रदर्शन किया। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন এই ধর্নায় বসুন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্না চলতে থাকবে। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य में 23,300 स्टूडेंट्स को 9वीं कक्षा में भेजने के लिए साइकिल वितरण प्रक्रिया शुरू की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2022 से 23 में 9वीं कक्षा की कुल 23,300 छात्राओं को साइकिल सौंपने के समारोह का आधिकारिक उद्घाटन किया। इन साइकिलों पर कुल 10 करोड़ 1,66,000 रुपये खर्च हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार की सुपर 30 योजना त्रिपुरा के छात्रों को उच्च शिक्षा में ऑल इंडिया एग्जाम्स में सफलता दिलाने में प्रभावी रही है। শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000 উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10 কোটি 1,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থীর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে। मुख्यमंत्री ने राज्य के 125 विद्या ज्योति स्कूलों के प्रदर्शन पर भी अपनी प्रतिक्रिया दी। मुख्यमंत्री ने कहा, राज्य में कुल 125 विद्या ज्योति स्कूल है, जिनमें 96 बांग्ला माध्यम और 29 अंग्रेजी माध्यम है। इन स्कूलों के समग्र विकास के लिए विशेष पहल की गई है। विद्या ज्योति प्रकल्प নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন আমাদের আছে, এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে, কিছুদিন আগে আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। मुख्यमंत्री ने सोमवार को आयोजित विशेष प्रोत्साहन देने के लिए 100 लड़कियों को स्कूटी देने का निर्णय जल्द ही लागू किया जाएगा। राज्य में वर्तमान में 55 पीएम श्री स्कूल है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि 27 नए स्कूलों को पीएम श्री योजना में शामिल करने की मंजूरी मिल गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। अल्पसंख्यक समुदाय के छात्रों ने माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट के खिलाफ शिकायत की कि छात्रों की स्कॉलरशिप प्रदान करने में भ्रष्टाचारी हो रही है और हायर एजुकेशन के लिए वन टाइम फाइनेंशियल बेनिफिट प्रदान नहीं किया जा रहा है। इसके विरोध में अल्पसंख्यक छात्रों ने सोमवार को माइनॉरिटी डेवलपमेंट काउंसिल ऑफिस पर प्रदर्शन किया। प्रदर्शन कर रहे छात्रों ने कहा कि
अगर उनकी मांगे पूरी नहीं की गई तो वो कोर्ट में भी केस कर सकते हैं। সাথে কথা বলে ঘুরে হচ্ছে যে তারা যে ইললিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে 15,000 কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आगे की खबरें कुछ इस प्रकार है। कमला सागर विधानसभा क्षेत्र के मियापारा निवासी राजू देव के घर पर रविवार की रात बॉम्ब ब्लास्ट हुई। बॉम्ब ब्लास्ट की सूचना मिलने के बाद बीएसएफ और मधुपुर पुलिस मौके पर पहुंची। उन्होंने साइट से एक इनएक्टिव बॉम्ब भी बरामद किया, जिसे वे फिर पुलिस थाने ले गए। बाद में पुलिस ने मामले को अपने हाथ में लेकर जांच शुरू कर दिया। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা-বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘর। बांग्लादेश में शेख हसीना सरकार के पतन के बाद त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने जेल से छूटे हुए आतंकवादियों के ठिकानों को लेकर चिंता व्यक्त की। त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने 5 अगस्त को शेख हसीना के नेतृत्व वाली सरकार के पतन के बाद बांग्लादेश के जेल से भागे आतंकवादियों के ठिकाने पर चिंता व्यक्त की है। बांग्लादेश की शेख हसीना सरकार के पतन के तुरंत बाद बांग्लादेश की अंतरिम सरकार ने कहा कि कम से कम 43 हाई प्रोफाइल भारत विरोधी आतंकवादी भाग गए हैं। उनकी स्थिति को लेकर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने चिंता व्यक्त की है। मुख्यमंत्री ने कहा, शेख हसीना सरकार के दौरान जेल में बंद आतंकवादी वे अब कहाँ हैं, हम उनके ठिकाने को लेकर चिंतित है। ये चिंता का विषय है, खासकर जब त्रिपुरा की सीमा 3 तरफ से बांग्लादेश से लगती हो। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। अंतर्राष्ट्रीय समाचार एजेंसी राइटर्स द्वारा दी गई जानकारी के अनुसार 19 जुलाई से अब तक बांग्लादेश की 17 जेलों पर हमले हुए हैं, जिसके परिणाम स्वरूप 2000 कैदी भाग खड़े हैं। इनमें 70 भारत विरोधी उग्रवादी हैं और 900 से ज्यादा अभी भी फरार है। हमले के दौरान हमलावरों और कैदियों ने जेल से 94 आग्नेयास्त्र लूट लिए हैं। जेल विद्रोही की पहली घटना नरसिंगडी में हुई। भेदभाव विरोधी आंदोलन के दौरान 19 जुलाई को आंदोलनकारियों ने जेल पर हमला कर दिया। इस दौरान 5 जेल प्रहरी घायल हो गए थे। आरोपी उग्रवादियों सहित 826 कैदी जेल से भाग खड़े हुए।
उन्होंने जेल में तोड़फोड़ और लूटपाट की। बदमाश आग्नेयास्त्र और गोला बारूद तक लूट ले गए। 5 अगस्त को सरकारी मीडिया BTV पर शेख हसीना की सरकार गिरने की खबर देखकर कैदियों ने जेल से भागने के लिए विरोध प्रदर्शन शुरू कर दिया। 6 अगस्त को कम से कम 1,500 कैदी सफल भी हुए। काशिमपुर जेल से सातखीरा, शेरपुर और गाजीपुर में 1500 कैदी भाग गए। इस बीच केंद्रीय गृह मंत्रालय ने बांग्लादेश की जेल से खासकर भारत विरोधी आतंकियों के भागने की आशंका के चलते पहले ही पश्चिम बंगाल और त्रिपुरा समेत पूर्वोत्तर क्षेत्र के सभी राज्यों के लिए रेड अलर्ट जारी कर दिया है। बांग्लादेश के त्रिपुरा के साथ 856 किलोमीटर लंबी अंतर्राष्ट्रीय सीमा है, जहां कंटीले तारों की बाढ़ मुक्त सीमा लगभग 27 किलोमीटर लंबी है। बांग्लादेश में मोहम्मद यूनुस की नेतृत्व वाली अंतरिम सरकार के दौरान अल्पसंख्यकों विशेषकर हिंदू समुदाय पर दमन शुरू हो चुका है। कुल मिलाकर बांग्लादेश की मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा जैसे सीमावर्ती राज्यों की का कारण बन गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्ण दास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमिश्नर के ऑफिस और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया गया। राष्ट्रीय स्वयंसेवक संघ, हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने बांग्लादेश में सनातनी हिंदुओं के बढ़ते उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय कृष्ण दास की गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमीशन और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया। 5 अगस्त को शेख हसीना सरकार के पतन के बाद से पूरी दुनिया बांग्लादेश के अल्पसंख्यक समुदाय पर बढ़ते उत्पीड़न और यूनुस सरकार के शासन के दौरान इस्कॉन के चिन्मय प्रभु की अकारण गिरफ्तारी के खिलाफ विरोध प्रदर्शन कर रही है। बांग्लादेश सरकार के हिंदू विरोधी रवैये के खिलाफ दुनिया भर से लोग विरोध प्रदर्शन कर रहे हैं। इसके विरोध में अगरतला में बांग्लादेश के असिस्टेंट हाई कमीशन ऑफिस के सामने, उत्तरी त्रिपुरा के धर्मनगर दिघिरपाड़ में नेताजी की प्रतिमा के सामने, बिलोनिया, शाबरोम और राज्य के अन्य हिस्सों में हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने प्रदर्शन आयोजित कर चिन्मय कृष्ण दास की बिना शर्त रिहाई की मांग की है और बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं के उत्पीड़न को समाप्त करने की मांग की। अगरतला में विरोध प्रदर्शन में विधायक कल्याणी रॉय, राज्य भाजपा उपाध्यक्ष सुबोल भौमिक और अन्य नेता मौजूद रहे। हिंदू संघर्ष समिति के विभिन्न अधिकारी और अगरतला इस्कॉन मंदिर के सेवक भी उपस्थित रहे। प्रदेश भाजपा उपाध्यक्ष सुबल भौमिक ने बांग्लादेश में चल रही अराजक स्थिति पर संवाददाताओं से अपनी प्रतिक्रिया भी व्यक्त की। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে প্রতিবাদ সভা হচ্ছে। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। ब्यूरो रिपोर्ट। बाकी की न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज़ नाउ। शुभ रात्रि। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায়
বিবাহিত জীবনে নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাইর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে।
কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে থাকেন বন্দী। 6 আগস্ট সফল হয় অন্তত 1,500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1,500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের ক্ষমা করবেন বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 1,40,000 হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার এই বাইসাইকেল উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট, এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন। এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায় এইবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম, তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি।
শিক্ষার বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের অর্থনীতিতে আগর গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে এগিয়ে আসছেন মহিলারা। সোমবার আগর কনক্লেভে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন আগরতলা বেসরকারি একটি হোটেলে অনুষ্ঠিত হয় 4র্থ আন্তর্জাতিক আগর কনক্লেভ। সোমবার থেকে শুরু হওয়া এই কনক্লেভ চলবে বুধবার পর্যন্ত। কনক্লেভে অংশগ্রহণ করবেন রাজ্য এবং বহিরাজ্যের ক্রেতা এবং বিক্রেতারা। Thousands of families across the state. The story of Agor Road in Tripura is also a story of empowerment, and I'm sure that our Honorable Minister said next time we should arrange this in stable ground of Vivekananda Maidan. Why it should be in a very small places? Of course it would be done, no problem, we can do it. We have to promise that yes, we can do it. I'm particularly proud of the women in this sector, contributing to both their economic independence and the broader growth of our state. সোমবার ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া রাম সিং রাথওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বা ট্রাইফেড। রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে, আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমএসপি, এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া
যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইস্কনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইস্কনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশ সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পাশাপাশি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আগরতলার বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয় সোমবার। বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সংগঠিত হয় বিক্ষোভ। এ সময়ের মধ্যে 50 জনেরও বেশি বিক্ষোভকারী প্রবেশ করে আগরতলায় বাংলাদেশ মিশনের প্রাঙ্গণে, যা কমপ্লেক্সে উপস্থিতিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের অন্যান্য মিশনের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি, ঘোষ, সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্বলের সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধার জন্য থাকলেও তা দেওয়া হচ্ছে না, উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে দেওয়া হচ্ছে কাটমানি।
সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্রের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায় বসি? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি গভীর রাতে কমলা সাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনা খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চাবাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের নিয়ে নিচ্ছে একটা ছোট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্কারায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্কারায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারায়। লঙ্কারায় ঘি রোজ খাবারে তোমাকে চাই। লঙ্কারায়, লঙ্কারায়, লঙ্কারায়। The realm the pinnacle of academic excellence and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট কাটেনি সোমবার পর্যন্ত। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা,
শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও 2 উপমুখ্যমন্ত্রী ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্থ বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। রাজ্যের কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের দাবিতে সোমবার উচ্চশিক্ষা দপ্তরে প্রদান করা হয়েছে রাজ্য এর পক্ষ থেকে। বর্তমানে রাজ্যের কলেজগুলিতে 388 জন অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন, কিন্তু বিভিন্ন কলেজগুলিতে কাছাকাছি থেকে জানানো হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে ও কলেজের ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের জন্য রাজ্যের কলেজগুলিতে অতি সত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে এনসিএ এর পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এমবিবি ইউনিভার্সিটি বলুন, সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচন্ড শর্টেজ পড়েছে। খেলার খবরে জাতীয় পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। সর্বশেষ গত অক্টোবর মাসে লখনৌ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি20 ক্রিকেট টুর্নামেন্টে টানা 5 ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সামনে সিনিয়র মহিলা লাহিলে খেলতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দল। তাই হরিয়ানাতেও কি এবার লখনৌর মতোই ফলাফল হবে, সেই আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের ক্রিকেট অনুরাগী মহলকে। হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট কোনো কঠিন গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম, সুতরাং ত্রিপুরা টিমের চান্স নেই তা কিন্তু বলা যাবে না। হরিয়ানায় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার সামনে রয়েছে চণ্ডীগড়, পন্ডিচেরি, বাংলা, রাজস্থান, মেঘালয় এবং কর্ণাটক। ক্রিকেট মহলের মতে যদি 1 বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় ছাড়া বাকি 5টি টিমের বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব। কিন্তু তারপরেও ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কোনোভাবে স্বস্তিতে নেই রাজ্যের ক্রিকেট প্রেমীরা। শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি খবর। आज का समाचार। संसद का शीतकालीन सत्र विपक्ष के कारण एक बार फिर से रद्द करना पड़ा। अडानी रिश्वतखोरी मामले और मणिपुर में हिंसा जैसे मुद्दों पर चर्चा के लिए विपक्ष की खेमा अटल है। अडानी रिश्वत मामले, उत्तर प्रदेश संबल और मणिपुर में हिंसा समेत अन्य मुद्दों पर विपक्ष के विरोध के कारण लोकसभा और राज्यसभा का शीतकालीन सत्र सोमवार को एक बार फिर स्थगित कर दिया गया। लोकसभा में विपक्षी सांसद दोनों सत्रों के दौरान इन मुद्दों पर चर्चा की मांग करते हुए नारे लगा रहे थे। नतीजतन लोकसभा अध्यक्ष ओम बिरला ने लोकसभा सत्र को दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दिया। दोपहर 12 बजे के बाद जब दिन की कार्रवाई दोबारा शुरू हुई तो विपक्ष उसी मांग पर अड़ा रहा। हंगामे के बीच जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल ने लोकसभा में तटीय नौवाहन विधेयक 2024 पेश किया। इसके बाद डेप्यूटी स्पीकर संध्या रॉय ने लोकसभा के एक दिन के सत्र को स्थगित करने की घोषणा की। इस बीच गोपाल, डीएमके के टीआर बालू और एसपी के धर्मेंद्र यादव सहित विपक्षी सांसदों ने संसद में ही विरोध प्रदर्शन किया। उधर राज्यसभा के सभापति जगदीप धनखड़ ने आज नियम 267 के तहत 20 नोटिस खारिज कर दिए। इनमें 8 नोटिस थे जिनमें अडानी ग्रुप से $265 मिलियन की रिश्वत लेने का आरोप लगाया गया था। अन्य नोटिस में मणिपुर में हिंसा, दिल्ली बाढ़, अडानी रिश्वत मामले की संयुक्त संसदीय समिति से जांच कराने की भी मांग की। उच्च सदन राज्यसभा में हिंसक विरोध प्रदर्शन शुरू हो चुका है। इसके बाद सभापति जगदीप धनखड़ ने राज्यसभा को दिन भर के लिए स्थगित कर दिया। 25 नवंबर से शुरू होने वाला संसद का शीतकालीन सत्र अडानी रिश्वत मामले, मणिपुर और संबल में हिंसा पर चर्चा न होने के कारण बार बार स्थगित किया जा रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। फॉरेस्ट डिपार्टमेंट की पहल पर राज्य आधारित वन मित्र योजना के तहत अगस्त 2021 को 720 वन कर्मियों की भर्ती कर गई। कॉन्ट्रैक्ट के अनुसार उनका वेतन 3000 रुपए बताया जा रहा है, जिस टाइम पे बढ़ाया जाना चाहिए था, लेकिन उनका कहना है कि उन्हें अब केवल
4,820 रुपीज मिल रहा है। इसे लेकर उन्होंने धरना प्रदर्शन किया। ফরেস্ট ডিপার্টমেন্ট পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন ধর্নায় বসি? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্না চলতে থাকবে। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य में 23,300 स्टूडेंट्स को 9वीं कक्षा में भेजने के लिए साइकिल वितरण प्रक्रिया शुरू की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2022 से 23 में 9वीं कक्षा की कुल 23,300 छात्राओं को साइकिल सौंपने के समारोह का आधिकारिक उद्घाटन किया। इन साइकिलों पर कुल 10 करोड़ 1,66,000 रुपए खर्च हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार की सुपर 30 योजना त्रिपुरा के छात्रों को उच्च शिक्षा में ऑल इंडिया एग्जाम्स में सफलता दिलाने में प्रभावी भूमिका निभा रही है। শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000 উপরে ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10 কোটি 1,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থীর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে मेडिकल पढ़ार सुযোগ পেয়েছে। मुख्यमंत्री ने राज्य के 125 विद्या ज्योति स्कूलों के प्रदर्शन पर भी प्रतिक्रिया दी। मुख्यमंत्री ने कहा, राज्य में कुल 125 विद्या ज्योति स्कूल है, जिनमें 96 बांग्ला माध्यम और 29 अंग्रेजी माध्यम है। इन स्कूलों के समग्र विकास के लिए विशेष पहल की गई है। विद्या ज्योति प्रकल्प নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলতে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন, তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে, কিছুদিন আগে আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। मुख्यमंत्री ने सोमवार को आयोजित एक समारोह में कहा कि शिक्षा में विशेष प्रोत्साहन देने के लिए 100 लड़कियों को स्कूटी। राज्य में वर्तमान में 55 पीएम श्री स्कूल है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि 27 नए स्कूलों को पीएम श्री योजना में शामिल करने की मंजूरी मिल गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। अल्पसंख्यक समुदाय के छात्रों ने माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट के खिलाफ शिकायत की कि छात्रों की स्कॉलरशिप प्रदान करने में भ्रष्टाचारी हो रही है और हायर एजुकेशन के लिए वन टाइम फाइनेंशियल बेनिफिट प्रदान नहीं किया जा रहा है। इसके विरोध में अल्पसंख्यक छात्रों ने सोमवार को माइनॉरिटी डेवलपमेंट काउंसिल ऑफिस पर प्रदर्शन किया। प्रदर्शन कर रहे छात्रों ने कहा कि
अगर उनकी मांगे पूरी नहीं की गई तो वो कोर्ट में भी केस कर सकते हैं। সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে তারা যে ইললিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आगे की खबरें कुछ इस प्रकार है। कमला सागर विधानसभा क्षेत्र के मियापारा निवासी राजू देव के घर पर रविवार की रात बॉम्ब ब्लास्ट हुई। बॉम्ब ब्लास्ट की सूचना मिलने के बाद बीएसएफ और मधुपुर पुलिस मौके पर पहुंची। उन्होंने साइट से एक इनएक्टिव बॉम्ब भी बरामद किया, जिसे वे फिर पुलिस थाने ले गए। बाद में पुलिस ने मामले को अपने हाथ में लेकर जांच शुरू कर दिया। কমলাসাগর আনুমানিক 3:30 বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘর। बांग्लादेश में शेख हसीना सरकार के पतन के बाद त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने जेल से छूटे हुए आतंकवादियों के ठिकानों को लेकर चिंता व्यक्त की। त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने 5 अगस्त को शेख हसीना के नेतृत्व वाली सरकार के पतन के बाद बांग्लादेश के जेल से भागे आतंकवादियों के ठिकाने पर चिंता व्यक्त की है। बांग्लादेश की शेख हसीना सरकार के पतन के तुरंत बाद बांग्लादेश की अंतरिम सरकार ने कहा कि कम से कम 43 हाई प्रोफाइल भारत विरोधी आतंकवादी भाग गए हैं। उनकी स्थिति को लेकर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने चिंता व्यक्त की है। मुख्यमंत्री ने कहा, शेख हसीना सरकार के दौरान जेल में बंद आतंकवादी अब आजाद हैं। वे अब कहाँ हैं, हम उनके ठिकाने को लेकर चिंतित है। ये चिंता का विषय है, खासकर जब त्रिपुरा की सीमा 3 तरफ से बांग्लादेश लगती हो। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ। हम लोग चिंतित है, खास करके त्रिपुरा चारों तरफ से ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। अंतर्राष्ट्रीय समाचार एजेंसी राइटर्स द्वारा दी गई जानकारी के अनुसार 19 जुलाई अब तक बांग्लादेश की 17 जेलों पर हमले हुए हैं, जिसके परिणाम स्वरूप 2000 कैदी भाग खड़े हैं। इनमें 70 भारतीय उग्रवादी हैं और 900 से ज्यादा अभी भी फरार है। हमले के दौरान हमलावरों और कैदियों ने जेल से 94 आग्नेयास्त्र लूट लिए हैं। जेल विद्रोही की पहली घटना नरसिंगडी में हुई। भेदभाव विरोधी आंदोलन के दौरान 19 जुलाई को आंदोलनकारियों ने जेल पर हमला कर दिया। इस दौरान 5 जेल प्रहरी घायल हो गए थे। आरोपी उग्रवादियों सहित 826 कैदी जेल से भाग खड़े हुए।
उन्होंने जेल में तोड़फोड़ और लूटपाट की। बदमाश आग्नेयास्त्र और गोला बारूद तक लूट ले गए। 5 अगस्त को सरकारी मीडिया BTV पर शेख हसीना की सरकार गिरने की खबर देखकर कैदियों ने जेल से भागने के लिए विरोध प्रदर्शन शुरू कर दिया। 6 अगस्त को कम से कम 1,500 कैदी सफल भी हुए। कासिमपुर जेल से सातखीरा, शेरपुर और गाजीपुर में 1500 कैदी भाग गए। इस बीच केंद्रीय गृह मंत्रालय ने बांग्लादेश की जेल से खासकर भारत विरोधी आतंकियों के भागने की आशंका के चलते पहले ही पश्चिम बंगाल और त्रिपुरा समेत पूर्वोत्तर क्षेत्र के सभी राज्यों के लिए रेड अलर्ट जारी कर दिया है। बांग्लादेश के त्रिपुरा के साथ 856 किलोमीटर लंबी अंतर्राष्ट्रीय सीमा है, जहां कंटीले तारों की बाढ़ मुक्त सीमा लगभग 27 किलोमीटर लंबी है। बांग्लादेश में मोहम्मद यूनुस के नेतृत्व वाली अंतरिम सरकार के दौरान अल्पसंख्यकों विशेषकर हिंदू समुदाय पर दमन शुरू हो चुका है। कुल मिलाकर बांग्लादेश की मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा जैसे सीमावर्ती राज्यों के लिए भी चिंता का कारण बन गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बांग्लादेश में अल्पसंख्यकों पर बढ़ते हुए उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु गिरफ्तारी के विरोध में सोमवार को अगरतला में बांग्लादेश असिस्टेंट हाई कमिश्नर के ऑफिस और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया गया। राष्ट्रीय स्वयंसेवक संघ, हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने बांग्लादेश में सनातनी हिंदुओं के बढ़ते उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय सोमवार को कमीशन और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया। 5 अगस्त को शेख हसीना सरकार के पतन के बाद से पूरी दुनिया बांग्लादेश के अल्पसंख्यक समुदाय पर बढ़ते उत्पीड़न और यूनुस सरकार के शासन के दौरान इस्कॉन के चिन्मय प्रभु की अकारण गिरफ्तारी के खिलाफ विरोध प्रदर्शन कर रही है। बांग्लादेश सरकार के हिंदू विरोधी रवैये के खिलाफ दुनिया भर से लोग विरोध प्रदर्शन कर रहे हैं। इसके विरोध में अगरतला में बांग्लादेश के असिस्टेंट हाई कमीशन ऑफिस के सामने, उत्तरी त्रिपुरा के धर्मनगर दिघिरपाड़ में नेताजी की प्रतिमा के सामने, बिलोनिया, शाबरोम और राज्य के अन्य हिस्सों में हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने प्रदर्शन आयोजित कर चिन्मय कृष्णदास की बिना शर्त रिहाई की मांग की है और बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं के उत्पीड़न को समाप्त करने की मांग की। अगरतला में विरोध प्रदर्शन में विधायक कल्याणी रॉय, राज्य भाजपा उपाध्यक्ष सुबोध भौमिक और अन्य नेता मौजूद रहे। हिंदू संघर्ष समिति के विभिन्न अधिकारी और अगरतला इस्कॉन मंदिर के सेवक भी उपस्थित रहे। प्रदेश भाजपा उपाध्यक्ष सुबोध भौमिक ने बांग्लादेश में चल रही अराजक स्थिति पर संवाददाताओं से अपनी प्रतिक्रिया भी व्यक्त की। বাংলাদেশের পরিস্থিতি যতদিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে তথা ভারত সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে। ब्यूरो रिपोर्ट, न्यूज़। बाकी की न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज़ नाउ। शुभ रात्रि। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায়
বিবাহিত জীবনে নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাইর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি উদ্বেগজনক বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर अबाउट्स के संबंध में हम लोग चिंतित है, खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है। तो ये तो बहुत समस्या वाला चीज है, इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা
94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে 6 আগস্ট সফল হয় অন্তত 1,500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1,500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 10,61,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 10,01,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 23 শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রছাত্রীকে এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট, এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 29টি ইংরেজি মাধ্যম, সেগুলির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি।
শিক্ষা বিশেষ উৎসাহ দেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর করা হবে বলে সোমবার আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় রয়েছে 55টি। এক্ষেত্রে নতুন আরো 27টি বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের অর্থনীতিতে আগর গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে এগিয়ে আসছেন মহিলারা। সোমবার আগর কনক্লেভে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার। আগরতলা বেসরকারি একটি হোটেলে অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক আগর কনক্লেভ। সোমবার থেকে শুরু হওয়া এই কনক্লেভ চলবে বুধবার পর্যন্ত। কনক্লেভে thousands of families across the state. The story of Agor Road in Tripura is also a story of empowerment, and I am sure that our Honorable Minister said next time we should arrange this in stable ground of Vivekananda Maidan. Why it should be in a very small places? Of course it would be done, no problem, we can do it. We have to promise that yes, we can do it. I am particularly proud of the increasing participation of women in this sector, contributing to both their economic independence and the broader growth of our state. সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাথওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বা ট্রাইফেড। রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিপণন ও লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। 19 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে রবি শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর থেকে রবি শস্য ক্রয় করা শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে। এবারও রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক 2018 সাল থেকে যে প্রসেস চলে আসছে, এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, এবং তার সূচনা হবে আগামী 19 ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 21,315 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে, সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। গত খারিফ সিজনে 2000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যার রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান ক্রয় করতে পারব। এটা 23 টাকা দরে প্রতি কেজি এমএসপি। এবং আগামী দিনে এই যে সরকারের, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য, কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য, এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া
যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে, এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। 19 ডিসেম্বর জিরানিয়ার মাধব বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে একযোগে শুরু হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 19টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও ইস্কনের চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের দাবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু সংঘর্ষ সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনেও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইস্কনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে সারা বিশ্ব তোলপাড়। সারা পৃথিবীব্যাপী সমস্ত অংশের মানুষ বাংলাদেশ সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। কূটনৈতিক ও কনসিউলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পাশাপাশি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আগরতলার বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংগঠিত করা হয় সোমবার। বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সংগঠিত হয় বিক্ষোভ। এ সময়ের মধ্যে 50 জনেরও বেশি বিক্ষোভকারী প্রবেশ করে আগরতলায় বাংলাদেশ মিশনের প্রাঙ্গণে, যা কমপ্লেক্সে উপস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের অন্যান্য মিশনের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আবারও একবার মুলতবি হল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষ সম্বল এবং মণিপুরে সহিংসতা ইত্যাদি ইস্যুতে আলোচনার জন্য অনড় বিরোধীরা। আদানি ঘোষ কাণ্ড, উত্তরপ্রদেশের সম্বল এবং মণিপুরী সহিংসতা সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সোমবার আবারও একবার মুলতবি হয় লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা উভয় অধিবেশনের সময় হাউসের ওয়েলে ছুটে যান এবং স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনার দাবি জানান। ফলে প্রথম দিকে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বেলা 12টার পর দিনের অধিবেশন পুনরায় শুরু হলে একই দাবিতে অনড় থাকে বিরোধীরা। বিশৃঙ্খলার মধ্যে উপকূলীয় শিপিং বিল 2024 লোকসভায় পেশ করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরই লোকসভার দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার সন্ধ্যা রায়। ওই সময় ওয়েলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কেসি ভেনুগোপাল, ডিএমকে টিআর বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে এদিন বিধি 267-র অধীনে 20টি নোটিশ খারিজ করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এগুলির মধ্যে ছিল আদানি গ্রুপের $265 মিলিয়ন ঘোষের অভিযোগের 8টি নোটিশ। অন্যান্য নোটিশগুলির মধ্যে ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়ও। প্রেক্ষিতে দিনের অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। আদানি ঘোষ কাণ্ড, মণিপুর এবং সম্বলে সহিংসতার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে বারবার মুলতবি হচ্ছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ সংগঠিত করে সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষার সুবিধার জন্য এককালীন আর্থিক সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু স্কলারশিপের অর্থ প্রদানের ক্ষেত্রে দেওয়া হচ্ছে কাটমানি।
সার্বিক বিষয়টি নিয়ে আগামী দিনে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন এই ধর্নায় বসি? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি গভীর রাতে কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে সীমান্তবর্তী বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনা খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়ক অন্তরা দেব সরকার সহ শাসক দলীয় নেতৃত্বরা। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence. Live your best days. নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট কাটেনি সোমবার পর্যন্ত। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও 2 উপমুখ্যমন্ত্রীর
ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন সরাসরি জানিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহারাষ্ট্রের নূতন মুখ্যমন্ত্রী। রাজ্যের কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের দাবিতে সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্য ইউএনসিআর পক্ষ থেকে। বর্তমানে রাজ্যের কলেজগুলিতে 388 জন অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন, কিন্তু বিভিন্ন কলেজগুলিতে 2100-র কাছাকাছি ইউএনসিআর পক্ষ থেকে জানানো হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে ও কলেজের ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের জন্য রাজ্যের কলেজগুলিতে অতি সত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানানো হয়েছে ইউএনসিআর পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এমবিবি ইউনিভার্সিটি বলুন, সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচন্ড শর্টেজ পড়েছে। খেলার খবরে জাতীয় পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। সর্বশেষ গত অক্টোবর মাসে লখনৌ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি20 ক্রিকেট টুর্নামেন্টে টানা 5 ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সামনে সিনিয়র মহিলা ক্রিকেট টিমের একদিনের টুর্নামেন্ট হরিয়ানা লাহিলে খেলতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে রাজ্যের অনুরাগী মহলকে হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট কোনো গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সুতরাং ত্রিপুরা টিমের চান্স এটা কিন্তু বলা যাবে না। হরিয়ানায় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার সামনে রয়েছে চণ্ডীগড়, পন্ডিচেরি, বাংলা, রাজস্থান, মেঘালয় এবং কর্ণাটক। ক্রিকেট মহলের মতে যদি 1 বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রুপ লিগে বাংলা ছাড়া বাকি 5টি টিমের বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব। কিন্তু তারপরেও ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কোনোভাবে স্বস্তিতে নেই রাজ্যের ক্রিকেট প্রেমীরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ চ্যানেল পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূরণে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। संसद का शीतकालीन सत्र विपक्ष के कारण एक बार फिर से रद्द करना पड़ा। अडानी रिश्वतखोरी मामले और हिंसा जैसे मुद्दों पर के लिए विपक्ष की खेमा अटल है। अडानी रिश्वत मामले, उत्तर प्रदेश संबल और मणिपुर में हिंसा समेत अन्य मुद्दों पर विपक्ष के विरोध के कारण लोकसभा और राज्यसभा का शीतकालीन सत्र सोमवार को एक बार फिर स्थगित कर दिया गया। लोकसभा में विपक्षी सांसद दोनों सत्रों के दौरान इन मुद्दों पर चर्चा की मांग करते हुए नारे लगा रहे थे। नतीजतन लोकसभा अध्यक्ष ओम बिरला ने लोकसभा सत्र को दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दिया। दोपहर 12 बजे के बाद जब दिन की कार्रवाई दोबारा शुरू हुई तो विपक्ष उसी मांग पर अड़ा रहा। हंगामे के बीच जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल ने लोकसभा में तटीय नौवाहन विधेयक 2024 पेश किया। लोकसभा के एक दिन के सत्र को स्थगित करने की घोषणा की। इस बीच कांग्रेस के सी वेणुगोपाल, डीएमके के टीआर बालू और एसपी के धर्मेंद्र यादव सहित विपक्षी सांसदों ने संसद में ही विरोध प्रदर्शन किया। उधर राज्यसभा के सभापति जगदीप धनखड़ ने आज नियम 267 के तहत 20 नोटिस खारिज कर दिए। इनमें 8 नोटिस जिनमें $265 मिलियन की रिश्वत लेने का आरोप लगाया गया था। अन्य नोटिस में मणिपुर में हिंसा, दिल्ली में अपराध दर और वायनाड में बाढ़ सहित सब शामिल था। विपक्षी सांसदों ने अडानी रिश्वत मामले की संयुक्त संसदीय समिति से जांच कराने की भी मांग की। उच्च सदन राज्यसभा में हिंसक विरोध प्रदर्शन शुरू हो चुका है। इसके बाद सभापति जगदीप धनखड़ ने राज्यसभा को दिन भर के लिए स्थगित कर दिया। 25 नवंबर से शुरू होने वाला संसद का शीतकालीन सत्र न्यूज नाउ। फॉरेस्ट डिपार्टमेंट की पहल पर राज्य आधारित वन मित्र योजना के तहत अगस्त 2021 को 720 वन कर्मियों की भर्ती की गई। कॉन्ट्रैक्ट के अनुसार उनका वेतन 3000 रुपए बताया जा रहा है, जिस टाइम पे बढ़ाया जाना चाहिए था, लेकिन उनका कहना है कि उन्हें अब केवल
4,820 रुपीज मिल रहा है। इसे लेकर उन्होंने धरना प्रदर्शन किया। ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্না চলতে থাকবে। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य में 23,300 स्टूडेंट्स को 9वीं कक्षा में भेजने के लिए साइकिल वितरण प्रक्रिया शुरू की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2022 से 23 में 9वीं कक्षा की कुल 23,300 छात्राओं को साइकिल सौंपने के समारोह का आधिकारिक उद्घाटन किया। इन साइकिलों पर कुल 10 करोड़ 1,66,000 रुपये खर्च हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार की सुपर 30 योजना त्रिपुरा के छात्रों को उच्च शिक्षा में ऑल इंडिया एग्जाम्स में सफलता दिलाने में प्रभावी भूमिका निभा रही है। শিক্ষাবর্ষে আমাদের এবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10 কোটি 1,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা 10ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস मुख्यमंत्री ने राज्य के 125 विद्या ज्योति स्कूलों के प्रदर्शन पर भी अपनी प्रतिक्रिया दी। मुख्यमंत्री ने कहा, राज्य में कुल 125 विद्या ज्योति स्कूल है, जिनमें 96 बांग्ला माध्यम और 29 अंग्रेजी माध्यम है। इन स्कूलों के समग्र विकास के लिए विशेष पहल की गई है। विद्या ज्योति प्रकल्प নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। 25টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। मुख्यमंत्री ने सोमवार को आयोजित एक समारोह में कहा कि शिक्षा में विशेष प्रोत्साहन देने के लिए 100 लड़कियों को स्कूटी देने का निर्णय जल्द ही लागू किया जाएगा। राज्य में वर्तमान में 55 पीएम श्री स्कूल है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि 27 नए स्कूलों को पीएम श्री योजना में शामिल करने की मंजूरी मिल गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। अल्पसंख्यक समुदाय के छात्रों ने माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट के खिलाफ शिकायत की कि छात्रों की स्कॉलरशिप प्रदान करने में भ्रष्टाचारी हो रही है और हायर एजुकेशन के लिए वन टाइम फाइनेंशियल बेनिफिट प्रदान नहीं किया जा रहा है। इसके विरोध में अल्पसंख्यक छात्रों ने सोमवार को माइनॉरिटी डेवलपमेंट काउंसिल ऑफिस पर प्रदर्शन किया। प्रदर्शनकारियों ने कहा
कि अगर उनकी मांगे पूरी नहीं की गई तो वो कोर्ट में भी केस कर सकते हैं। সাথে কথা বলে বুঝা যাচ্ছে যে তারা যে ইললিগ্যাল ভাবে যে আমাদেরকে প্রতারণা করছে, যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেল করতেন। 10,000 কাউকে 10,000, কাউকে 15,000, কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়। University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आगे की खबरें कुछ इस प्रकार है। कमला सागर विधानसभा क्षेत्र के मियापारा निवासी राजू देव के घर पर रविवार की रात बॉम्ब ब्लास्ट हुई। बॉम्ब ब्लास्ट की सूचना मिलने के बाद बीएसएफ और मधुपुर पुलिस मौके पर पहुंची। उन्होंने साइट से एक इनएक्टिव बॉम्ब भी बरामद किया, जिसे वे फिर पुलिस थाने ले गए। बाद में पुलिस ने मामले को अपने हाथ में लेकर जांच शुरू कर दिया। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘর। बांग्लादेश में शेख हसीना सरकार के पतन के बाद त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने जेल से छूटे हुए आतंकवादियों के ठिकानों को लेकर चिंता व्यक्त की। त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने 5 अगस्त को शेख हसीना के नेतृत्व वाली सरकार के पतन के बाद बांग्लादेश के जेल से भागे आतंकवादियों के ठिकाने पर चिंता व्यक्त की है। बांग्लादेश की शेख हसीना सरकार के पतन के तुरंत बाद कम से कम 43 हाई प्रोफाइल भारत विरोधी आतंकवादी भाग गए हैं। उनकी स्थिति को लेकर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने चिंता व्यक्त की है। मुख्यमंत्री ने कहा, शेख हसीना सरकार के दौरान जेल में बंद आतंकवादी अब आजाद हैं। वे अब कहाँ हैं, हम उनके ठिकाने को लेकर चिंतित है। ये चिंता का विषय है, खासकर जब त्रिपुरा की सीमा 3 तरफ से बांग्लादेश से लगती हो। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर एबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनकी एक्टिविटी है। अंतर्राष्ट्रीय समाचार एजेंसी राइटर्स द्वारा दी गई जानकारी के अनुसार 19 जुलाई से अब तक बांग्लादेश की 17 जेलों पर हमले हुए हैं, जिसके परिणाम स्वरूप 2000 कैदी भाग खड़े हैं। इनमें 70 भारत विरोधी उग्रवादी है और 900 से ज्यादा अभी भी फरार है। हमले के दौरान हमलावरों और कैदियों ने आग्नेयास्त्र लूट लिए हैं। जेल विद्रोही की पहली घटना विरोधी आंदोलन के दौरान 19 जुलाई को आंदोलनकारियों ने जेल पर हमला कर दिया। इस दौरान 5 जेल प्रहरी घायल हो गए थे। आरोपी उग्रवादियों सहित 826 कैदी जेल से भाग खड़े हुए।
उन्होंने जेल में तोड़फोड़ और लूट, बदमाश आग्नेयास्त्र और गोला बारूद तक लूट ले गए। 5 अगस्त को सरकारी मीडिया BTV पर शेख हसीना की सरकार गिरने की खबर देखकर कैदियों ने जेल से भागने के लिए विरोध प्रदर्शन शुरू कर दिया। 6 अगस्त को कम से कम 1,500 कैदी सफल भी हुए। काशिमपुर जेल से सातखीरा, शेरपुर और गाजीपुर में 1500 कैदी भाग गए। इस बीच केंद्रीय गृह मंत्रालय ने बांग्लादेश की जेल से खासकर भारत विरोधी आतंकियों के भागने की आशंका के चलते बंगाल, त्रिपुरा समेत पूर्वोत्तर के सभी राज्यों के लिए 58 किलोमीटर लंबी है। बांग्लादेश में मोहम्मद यूनुस के नेतृत्व वाली अंतरिम सरकार के दौरान अल्पसंख्यकों विशेषकर हिंदू समुदाय पर दमन शुरू हो चुका। कुल मिलाकर बांग्लादेश की मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा के लिए भी चिंता का कारण बन गई है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। बांग्लादेश के अल्पसंख्यकों पर बड़ी उत्पीड़न धर्मगुरु दास की गिरफ्तारी के विरोध में सोमवार में बांग्लादेश असिस्टेंट हाई के ऑफिस और राज्य के विभिन्न हिस्सों में किया गया। राष्ट्रीय स्वयंसेवक संघ, हिंदू संघ समिति और विभिन्न हिंदू संगठनों ने बांग्लादेश में नाती हिंदुओं के बढ़ते उत्पीड़न के गिरफ्तारी के विरोध में कोलकाता में बांग्लादेश असिस्टेंट हाई कमीशन और राज्य के विभिन्न हिस्सों में प्रदर्शन किया। 5 अगस्त हसीना सरकार के पतन के बाद से पूरी दुनिया में अल्पसंख्यक समुदाय पर बढ़ते उत्पीड़न और यूनुस सरकार के दौरान इस्कॉन के चिन्मय प्रभु की अकारण गिरफ्तारी के खिलाफ विरोध प्रदर्शन कर रही है। बांग्लादेश सरकार के खिलाफ दुनिया भर से लोग विरोध प्रदर्शन कर रहे हैं। अगरतला में बांग्लादेश के स्टेट कमीशन ऑफिस के सामने, उत्तर त्रिपुरा के धर्मनगर दिघवार में प्रतिमा राज्य के अन्य हिस्सों में हिंदू संघर्ष समिति और विभिन्न हिंदू संगठनों ने प्रदर्शन आयोजित कर बांग्लादेश में अल्पसंख्यक हिंदू के उत्पीड़न विरोध प्रदर्शन में विधायक कल्याणी रॉय, राज्य भाजपा उपाध्यक्ष सुबोध और अन्य नेता, हिंदू संघर्ष समिति के विभिन्न अधिकारी और इस्कॉन मंदिर के सेवक भी उपस्थित रहे। भाजपा उपाध्यक्ष बलभौम ने चल रही अराजकता पर अपनी प्रतिक्रिया भी व्यक्त की। বাংলাদেশ বাংলাদেশে এখন যেটা হচ্ছে, আমরা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। আমরা সংঘের উদ্যোগে যে প্রচার সভা হচ্ছে, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে পদক্ষেপ নিচ্ছে बांग्लादेश सरकार के। रिपोर्ट न्यूज नाउ। बाकी की न्यूज अपडेट्स के लिए देखें আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোন খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare dream big. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নবপূর্ণে, একটু চেষ্টাতেই মানিয়ে যায় বিবাহ জীবনে। নানা অনুভূতি জড়ানো জীবন কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence and live. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
নমস্কার, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের অবস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেল পালা জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সমস্যা এখন কোথায়, আমরা অবস্থান নিয়ে উদ্বেগ, বিশেষ ত্রিপুরা বাংলাদেশের সাথে করে নিয়েছে, তখন এটি একটি उद्वेगजनक বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों को टेररिस्ट को भीतर में जेल के उनका वेयर अबाउट के संबंध में हम लोग चिंतित है, खास करके त्रिपुरा तीनों तरफ मैंने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना ये लोग टेररिस्ट चले गए, क्या उनकी एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, ফলে 2000 বন্দী পালিয়ে গেছে। এদের মধ্যে 70 জন ভারত বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী গত 19 হামলা চালায় আন্দোলনকারীরা, সময় হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে 26 জন বন্দী। কারাগারে অগ্নিসংযোগ করে তারা, নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শের ও গাজীপুরের থেকে 1500 বন্দী পালিয়ে যায়। ভারত বিদেশি অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরা 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঠাতারের সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশ ইতিমধ্যেই সংখ্যালঘু বিশেষ হিন্দু সম্প্রদায়ের উপর পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি ত্রিপুরা সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ। রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রীদের ক্ষমা করবেন সাইকেল প্রদানের আশ্বাস ডাক্তার মানিক সাহা। মোট 10,63,হাজার টাকা করে দেওয়া হচ্ছে সাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 ছাত্রীকে তুলে দেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। মোট 10,01,66,000 টাকা ব্যয় করে দেওয়া হয়েছে এই বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুপার 30 কার্যকরী ভূমিকা রয়েছে বলে এদিনের অনুষ্ঠান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এর মধ্যে 10,01,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে স্মার্টটি প্রকল্প জানেন 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা যারা ছাত্রীরা হন তাদের 30 জনকে এবং তাদেরকে মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য দেওয়া হয়। এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় করা হয়। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্র সুযোগ পেয়েছে এবং 11 জন এনআই ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। রাজ্যের বিদ্যাজ্যোতি নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলির মধ্যে 96টি বাংলা এবং 30টি ইংরেজি বিশেষ বলে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায় এইবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে সেগুলোকে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29 ইংরেজি মাধ্যম।
তো এগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরো বেশি যাতে ইনফ্রাস্ট্রাকচার থেকে সব দিক করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো আমরা কিছু আগে আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটেড নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। বিশেষ উৎসাহ দেওয়ার ছাত্রীকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই কাজ করা হবে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর রাজ্যের বর্তমানে PM3 বিদ্যালয় 55টি, এক্ষেত্রে 28টি বিদ্যালয় PM প্রকল্পের অন্তর্ভুক্ত করার এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিউজ নাও। রাজ্যের অর্থনীতিতে আগর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এগিয়ে আসছেন মহিলারা। সোমবার আগর কনক্লেভে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন আগরতলা বেসরকারি একটি হয় চতুর্থ আন্তর্জাতিক আগর কনক্লেভ। সোমবার থেকে শুরু হওয়া এই ক্লেভ চলবে পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতারা। Thousands of families across the state. The story of Agor Road in Tripura is also a story of empowerment, and I'm sure that our Honorable Minister said next time we shall arrange this in several ground of Vivekananda Maidan. Why it should be in a very small places? Of course, it would be done, no problem. We can do it. We have to keep that here we do it. I am particularly proud of the increasing participation of women in this sector, contributing to both their economic independence and the broader growth of our state. কোঅপারেটিং রাম সিং রাথওয়ার সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। ট্রাইফেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের বা ট্রাইফেড রাজ্যের উপজাতিদের দ্বারা উৎপাদিত পণ্যের বিপণন ও লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাথওয়ার সঙ্গে আলোচনা করেছেন সাংসদ ভট্টাচার্য। শুরু হবে সহায়ক মূল্যে ধান ক্রয়। সোমবার সম্মেলন করে খাদ্যমন্ত্রীর সঙ্গে ক্ষেত্রে মোট 21,315 মেট্রিক টন ধান সরকার জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 19 ডিসেম্বর জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এবার জারি আমরা চালিয়ে যাব। এবারও রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এর যে রবি মরশুম তার যে ধান আমরা করব সব মূল্যে তার সূচনা হবে আগামী 19 তারিখ 19 ডিসেম্বর 2024। 21,315 মেট্রিক টন ক্রয় করা হবে 23 টাকা প্রতি কিলো দরে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে রাজ্য থেকে সেটা হচ্ছে আমাদের 21,315 এমটি। 21,315 এমটি লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি। তো খারিফ সিজনে যে টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম পরেও রাজ্য এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা 21,315 এমটি ধান পাবো। এটা পেশা দরে প্রতি কেজি এবং আগামী দিনে এই যে সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের যে প্রচেষ্টা কৃষকদের অধিক প্রদানের জন্য কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য এই ধান প্রক্রিয়ার যে প্রক্রিয়া যতদিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। 19 বাড়িতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ধান ক্রয়। রাজ্যের 49টি সেন্টারে হবে ধান ক্রয়। রাজ্যের 8টি জেলার 20টি মহকুমার 38টি ব্লকে ক্রয় করা হবে রবি শস্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের বর্ধমানে ঈশ্বরের চিন্ময় প্রভুকে অরণ্যে গ্রেপ্তার রাষ্ট্রীয় সংগঠন সমিতি ও বিভিন্ন হিন্দু সংগঠনের সোমবার আগরতলা বারের সহকারী কমিশনের অফিসে বিভিন্ন বিক্ষোভ কর্ম পালন করা হয়। গত আগস্টের গঠনের পর থেকে ইউনুস সরকারের শাসনকালে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং ইস্কনের চিন্ময় প্রভুকে বিনা কারণে গ্রেপ্তার সারা মানুষ বাংলাদেশ
সরকারের হিন্দু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন। যতদিন থেকে অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন প্রচন্ড ধিক্কার জানাই, নিন্দা জানাই। আগরতলা বাংলাদেশ লঙ্ঘনের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। ও সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় বলে জানিয়েছে কেন্দ্র বিদেশ মন্ত্রক। গ্রেপ্তারের পাশাপাশি প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আগরতলা বাংলাদেশ স্টেশনের সামনে বিক্ষোভ সংগঠিত হয় সোমবার। বিশ্ব হিন্দু পরিষদের সহ সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সংগঠিত হয় বিক্ষোভ। এরও বেশি বিক্ষোভ প্রবেশ করে আগরতলায় বাংলাদেশের মিশন প্রাঙ্গণে, যা কমপ্লেক্সে উপস্থিতিদের মধ্যে উদ্দেশ্যি করে সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ কমিশন এবং ভারতের অন্যান্য মিশনের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে বিদেশ। বিরোধীদের বিক্ষোভ সবার আবারও একবার মূল সংসদের শীতকালীন অধিবেশন। আদানি ঘোষণার জন্য বিরোধী আদানি ঘোষ কাণ্ড উত্তরপ্রদেশের মণিপুরী সহ লোকসভাকালীন অধিবেশন পর্ব। লোকসভায় বিরোধী দলের সাংসদরা অধিবেশনের সময় ছুটে যান এবং স্লোগান ফলে প্রথম পর্যন্ত লোকসভা ওম বিড়লা বেলা 12 অধিবেশন পড়ে শুরু হলে এক দাবিতে অস্থলার মধ্যে উপকূলীয় শিপিং বিল লোকসভায় পেশ। এরপরই লোকসভার অধিবেশন মুলতবি ভেনুগোপাল, বালু এবং এসপির ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। এদিন বিধি 267 অধীন 20টি নোটিশ ছিল মণিপুরের সহিংসতা, দিল্লির অপরাধের হার এবং ওয়েনাডের বন্যার ত্রাণ। আদানি ঘোষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিও করে বিরোধী দলের সদস্যরা। ইতিমধ্যে তুমুল বিক্ষোভ রাজ্যসভায় দিনের অধিবেশন মুলতবি সম্ফলে সহিংসতাতে আলোচনা না হওয়ার সাথে হচ্ছে 25 নভেম্বর থেকে হওয়া সংসদ অধিবেশন। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে সব উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। সোমবার সংখ্যালঘু উন্নয়ন কার্যালয়ে বিক্ষোভ সংঘটিত করে ছাত্রছাত্রীদের জন্য ক্ষেত্রে কাজ মানে সার্বিক বিষয় নিয়ে আগামী আরো মামলা করা হবে বলে জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। হস্তক্ষেপ নিয়ে আসে পরিস্থিতি। ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে মিত্র সংগঠনের পক্ষ থেকে আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। কমলা সাগর বিধানসভা এলাকার মিয়াপাড়ার বাসিন্দা রাকেশ দেবের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনা খবর নিয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহী সুপার বিশালগড় মহকুমা আধিকারিক বিধায়ক। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের এলাকা রাকেশ দেবের বাড়িতে ভোর রাখা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে পাশের ছোট বিজ্ঞাপন বিরতি থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের শ্বাস লঙ্কারা ভাটেতে সুখের আবিষ্কার আমার ঘিয়ে খাবার খাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারা বিশুদ্ধ ঘি মনে রেখো লঙ্কারাই রোজ বারে তোর চাই লঙ্কাই লঙ্কারাই লঙ্কারাই। Step in the way of Downtown University. There is success, the academic excellence. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোন খবর।
এরপর স্বাগত প্রার্থনা করে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট কাটেনি সোমবার পর্যন্ত। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে মহারাষ্ট্রে পর্যবেক্ষক নিযুক্ত করেছে বিজেপি। পরবর্তী তা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক এনডি মহাজোট অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। মুম্বাই যাবে এই পর্যবেক্ষক এবং পরিষদীয় বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে করে দিয়েছে বিজেপি। রাষ্ট্র ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রী হবার কারণে জবাবদিহি দিয়েছে এনসিপি মহাজোট মুখ্যমন্ত্রী ও 2 উপমুখ্যমন্ত্রী তোলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, আমি তৈরি বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন এবং দেবেন্দ্র ফডনবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট। নির্বাচনে 230 আসন পেয়েছে এনডিএ মহাজোট, সংখ্যাগরিষ্ঠতা 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা 57টি আসন এবং এনডিএ পাওয়ার পেয়েছেন 41 আসন। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহাজোট মুখ্যমন্ত্রী। কলেজগুলোতে অধ্যাপক সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। বর্তমানে কলেজগুলি 388 অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন। 2100 কাছাকাছি জানানো হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে ও কলেজে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের জন্য রাজ্যের কলেজগুলিতে অতি সত্বর অধ্যাপক নিয়োগের দাবিতে এই ডেপুটেশন করা হয়েছে এনএসইউ পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন, এমবিবি ইউনিভার্সিটি বলুন, সব ইউনিভার্সিটির আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারের প্রচন্ড শর্টেজ পড়েছে। খেলার খবরে জাতীয় পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। সর্বশেষ গত অক্টোবর মাসে লখনৌ শহরে অনুষ্ঠিত বিসিসিআই এর জাতীয় সিনিয়র মহিলা টি20 ক্রিকেট টুর্নামেন্টে টানা 5 ম্যাচ হেরে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে রাজ্যের সিনিয়র মহিলা ক্রিকেট টিম। সামনে সিনিয়র মহিলা ক্রিকেট টিমের একদিনের টুর্নামেন্ট হরিয়ানার লাহিলে খেলতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দল। তাই হরিয়ানাতেও কি এবার লখনৌর মতোই ফলাফল হবে, সেই আশঙ্কায় তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের ক্রিকেট অনুরাগী মহলকে। হরিয়ানায় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট কোনো কঠিন গ্রুপে নয় ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিম, সুতরাং ত্রিপুরা টিমের যে চান্স নেই তা কিন্তু বলা যাবে না। হরিয়ানায় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার সামনে রয়েছে চণ্ডীগড়, পন্ডিচেরি, বাংলা, রাজস্থান, মেঘালয় এবং কর্ণাটক। ক্রিকেট মহলের মতে যদি 1 বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বলা যায় যে এই গ্রুপ লিগে বাংলা ছাড়া বাকি 5টি টিমের বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব। কিন্তু তারপরেও ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কোনোভাবে স্বস্তিতে নেই রাজ্যের ক্রিকেট প্রেমীরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু দুল লেগে যায় নবরণে, একটু চেষ্টাতে মানে যায় বিবাহ জীবনে। অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। संसद का शीतकालीन सत्र विपक्ष के कारण एक बार फिर से रद्द करना पड़ा। अडानी रिश्वतखोरी मामले और मणिपुर में हिंसा जैसे मुद्दों पर चर्चा के लिए विपक्ष के मॉडल है। अडानी मामले, संबल और मणिपुर में हिंसा समेत अन्य मुद्दों पर विपक्ष के विरोध के कारण लोकसभा और राज्यसभा का शीतकालीन सत्र सोमवार को एक बार फिर स्थगित कर दिया गया। लोकसभा में विपक्षी सांसद दोनों सत्रों के करते हुए नारे लगाए थे। नतीजतन लोकसभा अध्यक्ष ओम बिरला ने लोकसभा सत्र को दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दी। दोपहर 12 बजे के बाद जब दिन की कार्रवाई दोबारा शुरू हुई तो विपक्ष उसी मांग पर अड़ा रहा। हंगामे के बीच जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल ने लोकसभा में तटीय नौवाहन विधेयक 2024 पेश किया। इसके बाद डेप्यूटी स्पीकर संध्या रॉय ने लोकसभा के एक दिन के सत्र को स्थगित करने की घोषणा की। इस बीच कांग्रेस के केसी वेणुगोपाल, के टी.आर. बालू और एसपी के धर्मेंद्र यादव सहित विपक्षी सांसदों ने सम्मेलन किया। उधर राज्यसभा के सभापति जगदीप धनखड़ ने आज नियम 267 के तहत 20 नोटिस खारिज कर दिए। इनमें 8 नोटिस थे जिनमें अडानी ग्रुप ने $265 मिलियन की रिश्वत लेने का आरोप लगाया था। अन्य नोटिस में हिंसा, अपराध दर और वायनाड में बाढ़ सहित सब विपक्षी सांसदों ने अडानी रिश्वत मामले की संयुक्त संसदीय समिति से जांच कराने की शुरू हो चुका है। इसके बाद सभापति जगदीप धनखड़ ने राज्यसभा को दिन भर के लिए स्थगित कर दिया। 25 नवंबर से शुरू होने वाला संसद का शीतकालीन सत्र अडानी रिश्वत मामले, मणिपुर और संबल में हिंसा पर चर्चा न होने के कारण बार बार स्थगित किया जा रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। फॉरेस्ट डिपार्टमेंट की पहल पर आधारित वन मित्र योजना के तहत अगस्त 2020 वन कर्मियों की भर्ती कॉन्ट्रैक्ट के अनुसार उन्हें 30,000 बढ़ाया चाहिए था, लेकिन उनका कहना है कि उन्हें अब केवल 4,820 रुपीज मिल रहा है। इसे लेकर उन्होंने धरना प्रदर्शन किया। ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি। কখন? আমরা সকাল ভোর 4টা থেকে আমরা গণধর্নায় বসেছি। এই দাবি কতদিন ধরে চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্না চলতে থাকবে। मुख्यमंत्री
मंत्री डॉक्टर मानिक शाह ने राज्य में 23,300 स्टूडेंट्स को 9वीं कक्षा में भेजने के लिए साइकिल वितरण प्रक्रिया शुरू की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने वित्तीय वर्ष 2022 से 23 में 9वीं कक्षा की कुल 23,300 छात्राओं को साइकिल सौंपने के समारोह का आधिकारिक उद्घाटन किया। इन साइकिलों पर कुल 10,01,66,000 रुपये खर्च हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि राज्य सरकार की सुपर 30 योजना त्रिपुरा के छात्रों को उच्च शिक्षा में ऑल इंडिया एग्जाम्स में सफलता दिलाने में प्रभावी भूमिका निभा रही है। শিক্ষাবর্ষে আমাদের এইবার প্রায় 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থীর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিং এর ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্ট। আপনারা শুনলে খুশি হবেন এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রীতে চান্স পেয়েছে। 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে। 10 জন এমবিবিএস কোর্সে मेडिकल पढ़ार सुযোগ पेয়ে। मुख्यमंत्री ने राज्य के 125 विद्या ज्योति स्कूलों के प्रदर्शन पर भी अपनी प्रतिक्रिया दी। मुख्यमंत्री ने कहा राज्य में कुल 125 विद्या ज्योति स्कूल है जिनमें 96 बांग्ला माध्यम और 29 अंग्रेजी माध्यम है। इन स्कूलों के सभी के विशेष पहल की गई है। विद्या ज्योति प्रकल्प নিয়ে আপনারা অনেক কথা রাবেল মহোদয় আছেন সেক্রেটারি মহোদয় উনি বলেছেন এবং আমি প্রায় এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বলতে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরো বেটার যে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি এবং 30টি মাধ্যম। তো এই কিন্তু সিএসসির আওতাধীন বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি সোসিওলজি জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে আমরা কেনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। मुख्यमंत्री ने सोमवार को आयोजित एक समारोह में कहा कि शिक्षा में विशेष प्रोत्साहन देने के लिए 100 लड़कियों को स्कूटी देने का निर्णय जल्द ही लागू किया जाएगा। राज्य में वर्तमान में पीएम श्री स्कूल है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि 27 नए स्कूलों को पीएम श्री योजना में शामिल करने की मंजूरी मिल गई है। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ। अल्पसंख्यक समुदाय के छात्रों ने माइनॉरिटी डेवलपमेंट डिपार्टमेंट के खिलाफ शिकायत की कि छात्रों की स्कॉलरशिप प्रदान करने में भ्रष्टाचारी हो रही है और हायर एजुकेशन के लिए वन टाइम फाइनेंशियल बेनिफिट प्रदान नहीं किया जा रहा है। इसके विरोध में अल्पसंख्यक छात्रों डेवलपमेंट का आंदोलन कर रहे छात्रों ने कहा कि मांगे पूरी गई तो भी केस कर सकते हैं। কথা বলে বুঝে হচ্ছে যে তারা যে ইনলিগ্যাল ভাবে দিয়ে আমাদেরকে প্রতারণা করছে যার কারণে আমরা এই সপ্তাহটা দেখব। আগামী সপ্তাহে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। ওরা আমাদেরকে কীভাবে বিভিন্ন কলের মাধ্যমে আমাদেরকে কাউকে 10,000 কাউকে 15,000 কাউকে 20,000 টাকা দেওয়া হলে 90,000 টাকা পাইয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিশ আমাদের কাছে আছে, সম্পূর্ণ তথ্য রয়েছে। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ,
পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাউরি প্রিয় সবার লংতরাই। নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। Step into the realm of Assam Downtown University. Encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. নাও আমরা জানি কোনটা खबर। आगे की खबरें कुछ इस प्रकार है। कमला सागर से केन्या निवासी राजदेव के घर पर रविवार की रात बम ब्लास्ट की सूचना के बाद मधुपुर पुलिस मौके पर पहुंची। उन्होंने साइट से एक बम बरामद किया जिसे थाने ले गए। बाद में पुलिस ने मामले को हाथ में लेकर जांच। কমলাসাগর লোকসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চাবাগান এলাকার রাকেশের বাড়িতে ভোর আনুমানিক 3:30 তো এই যে এখানে দেওয়া হয়েছে মানে সাথেই ঘর बारिश में शेख हसीना सरकार के पतन के बाद त्रिपुरा के मुख्यमंत्री मानिक शाह ने जेल से आतंकवादी ठिकानों को लेकर त्रिपुरा के मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने शेख हसीना नेतृत्व वाली सरकार के बाद बांग्लादेश जेल से भागे आतंकवादियों के ठिकाने पर चिंता व्यक्त की है। बांग्लादेश की शेख हसीना सरकार के पतन के तुरंत बाद बांग्लादेश की अंतरिम सरकार कहा कि कम से कम 43 भारत विरोधी आतंकवादी भाग गए हैं। उनकी स्थिति को लेकर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने चिंता व्यक्त की। मुख्यमंत्री ने कहा शेख हसीना सरकार के दौरान जेल में बंद आतंकवादी अब आजाद हैं। ठिकाने को लेकर चिंतित है, खासकर जब त्रिपुरा की सीमा 3 तरफ से बांग्लादेश हो। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में इसको जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये हम लोग चिंतित, खास करके त्रिपुरा चारों तरफ से तीनों तरफ से मैंने के साथ है, तो ये बहुत समस्या वाला चीज है, देखना चाहिए। ये लोग टेररिस्ट एक्टिविटी है। द्वारा दी गई जानकारी के अनुसार बांग्लादेश की 17 जेलों पर हमले के परिणाम स्वरूप 2000 कैदी भाग खड़े हैं। इनमें 70 भारत विरोधी उग्रवादी, 900 से ज्यादा अभी भी फरार है। हमले के दौरान हमलावरों और कैदियों ने जेल से 94 आग्नेयास्त्र लूटे हैं। जेल विद्रोही की पहली घटना नरसिंहदी में हुई। भेदभाव विरोधी आंदोलन के दौरान 19 को आंदोलनकारियों ने जेल पर हमला कर दिया। इस दौरान जेल प्रहरी घायल हो गए। आरोपी उग्रवादियों सहित 26 कैदी जेल से भागे हुए। उन्होंने जेल में तोड़फोड़ पाट की। बदमाश आग्नेयास्त्र और गोला बारूद तक लूट ले गए। 5 अगस्त को सरकारी मीडिया BTV पर शेख हसीना की सरकार गिरने की खबर देखकर कैदियों ने जेल से भागने के विरोध प्रदर्शन शुरू कर दिया। 6 अगस्त को जेल से शाकिरापुर में 1500 कैदी भाग गए। इस बीच केंद्रीय मंत्रालय ने जेल में भारत विरोधी आतंकियों के भागने की आशंका के चलते पहले ही पश्चिम बंगाल, त्रिपुरा समेत पूर्वोत्तर क्षेत्र के सभी राज्यों में रेड अलर्ट जारी कर दिया है। बांग्लादेश के त्रिपुरा के साथ 856 किलोमीटर अंतर्राष्ट्रीय पीड़ित तारों की बाढ़ मुक्त सीमा लगभग 27 किलोमीटर लंबी है। बांग्लादेश में मोहम्मद कर हिंदू समुदाय पर दमन शुरू हो गया। कुल मिलाकर बांग्लादेश की मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा जैसे सीमावर्ती राज्य के भी चिंता का कारण है। रिपोर्ट न्यूज नाउ। बांग्लादेश अल्पसंख्यकों पर बढ़ते हुए उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु गिरफ्तारी के विरोध सोमवार को अगरतला बांग्लादेश कमिश्नर के ऑफिस राज्य के विभिन्न हिस्सों में दर्शन किया गया। सेवक संघ, हिंदू संगठन और विभिन्न हिंदू संगठनों ने बांग्लादेश के उत्पीड़न और इस्कॉन के धर्मगुरु चिन्मय दास की गिरफ्तारी के विरोध में बांग्लादेश हाई कमीशन और राज्य के विभिन्न हिस्सों में के बाद से पूरी दुनिया बांग्लादेश समुदाय पर बड़े उत्पीड़न और यूनिस सरकार चिन्मय प्रभु की आरन गिरफ्तारी के खिलाफ विरोध प्रदर्शन कर रहे हैं। बांग्लादेश सरकार विरोधी दुनिया भर से लोग विरोध प्रदर्शन कर रहे हैं। इसके विरोध में अगरतला में बांग्लादेश के असिस्टेंट हाई कमीशन ऑफिस के सामने, उत्तरी त्रिपुरानगर दिघिरपाड़ में नई प्रतिमा के सामने, बिलोया, शाबरोम, राज्य के अन्य हिस्सों में हिंदू समिति चिन्मय कृष्णदास की बिना शर्त रिहाई की मांग की है और बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं के उत्पीड़न को समाप्त करने की मांग की। अगरतला में विरोध प्रदर्शन में विधायक कल्याणी रॉय, राज्य भाजपा उपाध्यक्ष, हिंदू संघर्ष समिति के विभिन्न और अगरतला इस्कॉन मंदिर के सेवक भी उपस्थित रहे।
प्रदेश भाजपा उपाध्यक्ष सुबोध मलिक ने बांग्लादेश में आज स्थिति पर संवाददाताओं से अपनी प्रतिक्रिया भी व्यक्त की। বাংলাদেশ পরিস্থিতি যত দিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্কার জানাই আমরা দেখেছেন দীর্ঘ স্বাভাবিকভাবে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন চলছে। আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংঘের যে প্রতিভা হচ্ছে আমাদের যে ভারতবর্ষে তো ভারত তারা খুশি রেখে চলে সরকার। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ। बाकी न्यूज अपडेट देखते हैं न्यूज नाउ। আপনি নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন কোনটা খবর। एक Fajra, where dreams take flight. Celebrate the year of engineering, management, law, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream. আপনি দেখছেন নিউজ নাও, কোনটা খবর। একটু চেষ্টায় দূর লেগে যায় নববধূকে, একটু চেষ্টাতেই মান নেওয়া যায় নানা অভিযোগ হয় না। নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি কোনটা খবর। Step into the realm of a sound down university and success experience the academics and live your base. নিউজ আমরা জানি খবর। নমস্কার, আমি খবরে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর জেল মুক্ত জঙ্গিদের আশ্বাস করলেন মুখ্যমন্ত্রী। সীমান্ত জেল পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে আমরা উদ্বিগ্ন জানিয়েছেন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে ছিল তা এখন মুক্ত, তারা আমরা তার বিশেষ করে উদ্বেগ জানিয়ে इन लोगों को टेररिस्ट को भीतर में अंदर ये लोग आराम से बाहर आ गया। अब ये हुए यार ना हो त्रिपुरा की तरफ मैंने ये तो समस्या वाला चीज है, इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले क्या करिए। আন্তর্জাতিক সংস্থা রয়টার্সের ডাটা অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশ 17টি কারাগারে এর মধ্যে 16 জন ভারত বিদেশি রোগী সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় কয়েকটা তারা বেরম ঘটনা ঘটে বড় বেরোনোর সময় গত 19 জুলাই হামলা আন্দোলন কারাগার থেকে 5 জঙ্গি সহ পালিয়ে 826 জন কারাগার অভিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভি দেখে রেল থেকে পালা বিক্ষোভ করতে থাকেন অন্তত ইতিমধ্যে পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চলের সব রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে 856 কিলোমিটার বিস্তৃত
আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, এখানে উত্তর সীমান্ত রয়েছে 7 কিলোমিটারের। ইতিমধ্যে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় সার্বিক বাংলাদেশের কারণে রাজ্যে নবম শ্রেণীতে পাঠরত 30,000 ছাত্রী আজ বাইসাইকেল প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন ডাক্তার মিশা। মোট 1,63,000 টাকা ব্যয় করে দেওয়া হচ্ছে এই বাইসাইকেল। 2022-23 অর্থ বছরে নবম শ্রেণীর মোট 23,300 ছাত্রীদের বাইক করে দেবার আনুষ্ঠানিক সূচনা 10 টাকা ব্যয় করে বাইসাইকেল। উচ্চশিক্ষায় ত্রিপুরা ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে সাফল্য অর্জন করার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রকল্প পালন করছে বলে নিরঞ্জন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের এইবার ছাত্রীকে প্রদান করা হবে, এতে করে প্রায় 10 কোটি অলরেডি আমাদের 10 কোটি 1,60,000 ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন নিয়েছে, এর মধ্যে সুপার প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয়। প্রথম শ্রেণীর যারা ছাত্রীরা উত্তীর্ণ হন তাদের 30 জনকে যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট ইডাই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থী ব্যবস্থা করা হয় এবং 5-25,000 টাকা করে দেওয়া হয় একজন। আপনারা শুনলেই হবেন এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে এবং চান্স পেয়েছে, 11 জন ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। প্রতিবেদন পারফরমেন্স নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট 125 মধ্যে 96 এবং ইংরেজি মাধ্যম সেগুলির সার্বিকরণে বিশদ নেওয়া হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি প্রকল্প বলেন এখানে ট্রাভেল মহোদয় উনি বলেছেন উনি প্রায় এবারে গত পত্রিকা অনেক উঠেছে দাঁড়িয়ে উনি ডিপার্টমেন্টের সাথে বলছে 125টি সরকারি বিদ্যালয় প্রকল্পের অধীনে রয়েছে, সেগুলোকে আরো করে সেই ব্যবস্থা আমরা ঠিক। আপনারা জানেন 125 যে বিদ্যালয় আছে হচ্ছে বেঙ্গলি এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু তো সেইগুলো আমরা বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব ডেভেলপ করা যায় কাজ আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার ওখানে স্পেশাল এডুকেটরও ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য 100 জন ছাত্রীকে স্কুল নতুন বিদ্যালয় PM3 প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন পাওয়া গেছে বলেও এদিন জানিয়েছে মুখ্য ডক্টর মানিক সাহা। নিউজ নাও। রাজ্যের অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এগিয়ে আসছেন মহিলারা। সোমবার জানিয়েছেন ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠিত হয় 4th আন্তর্জাতিক thousands of families across the state. The story of Agur Road in Tripura is also a story of empowerment, and I'm sure our Honorable Minister next time should arrange in several Maidan. Why it should be in a very small places? Of course, it would be. We have to promise that yes, we can do it. I am particularly proud of the participation of women in this sector, contributing to both their economic independence and the broader state. সোমবার ট্রাইবেল কোঅপারেটিভ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাম সিং রাঠওয়ার সাথে সাক্ষাৎ করে ত্রিপুরার মাধ্যমে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। জাতীয় বিষয়ক মন্ত্রীর অধীনে ট্রাইবেল কোঅপারেটিভ লজিস্টিক্স ডেভেলপমেন্টের বিষয় নিয়ে রাম সিং রাঠওয়ার সঙ্গে আলোচনা করেছেন রাজীব ভট্টাচার্য। শস্য ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আর 25 ডিসেম্বর থেকে শস্য ক্রয় করার সময় জানিয়েছেন খাদ্য। যদি আমাদের সরকার আছে বছরের দুবার এবং রবি সিজনে থেকে এই ধান ক্রয় করা আমাদের এবারও রাজ্য সরকারের সিদ্ধান্ত এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2024-এ রবি মৌসুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছে এবং তার সূচনা আগামী ডিসেম্বর 2024। ভয়াবহ বন্যা পরিস্থিতির পরেও 315 মেট্রিক টন ধান ক্রয় হবে সেটা জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এবং এবারে লক্ষ্যমাত্রা আমাদের থেকে
21,315 এমটি আমরা ধার্য রেখেছি। যেটা আগে তার বেশি করেছিলাম 16,000 এমটি, কিন্তু ভয়াবহ বন্যা করার পরেও রাজ্য কৃষক এবং আমাদের কৃষি দপ্তর আগে দিয়েছে আমরা 20,000 ক্রয় করতে পারবো। এটা 23 টাকা দরে প্রতি কেজি। এবং এই যে সরকারের কেন্দ্র এবং রাজ্য সরকারের অধিক অর্থ প্রদানের জন্য কৃষকদের আয় এই পদক্ষেপ ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া এতদিনে কৃষকদের অনেক করেছে অনেকটাই বলে আমরা দুনিয়ার মানব বাড়িতে আনুষ্ঠানিক করা হবে ধান ক্রয়, যাতে 49 টাকা ধান ক্রয় রাজ্যের 19 মহকুমার 8টি ব্লক ক্রয় করা হবে রবি বাংলাদেশের গ্রেপ্তার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের উদ্যোগ বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়। গত 5 আগস্ট বর্ধমান এবং ইস্কনের চিন্ময় প্রভুকে বিনা পৃথিবীর হিন্দু বিদ্বেষী মনোভাবের অধিকার আছেন। আমরা কোন অবতার লোক বাংলাদেশের মিশন মধ্যে সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ ভারতের উন্নয়নের নেওয়া পদক্ষেপ জানিয়েছে সংযোগ। বিরোধীদের যৌথ বিক্ষোভে সোমবার আরো একবার মুলতবি হল বিরোধীরা। আদানি ঘোষকাণ্ড সহিংসতা সহ অন্যান্য বিষয়ে সোমবার আবারও মুলতবি লোকসভায় রাজ্যসভায় অধিবেশন পর লোকসভা বিরোধী দল ভয় অধিবেশনের সময় ছুটে যায় স্লোগান তুলে এই ইস্যুগুলিতে আলোচনা করে লোকসভার অধিবেশন অধিবেশন পড়ায় এক দাবিতে অনড় থাকে বিরোধী লোকসভায় দিনের ঘোষণা করেন রেলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেসের ভেনুগুপ্তা বালু এবং এসপি ধর্মেন্দ্র। অন্যদিকে বিধি 267 অধীনে 20টি নোটিশ খারিজ করে রাজ্যসভায় জানেন অভিযোগের নোটিশগুলি অপরাধ এবং ওয়েনার্ডের সংসদীয় কমিটি তদন্তে বিরোধী দলের সদস্যরা শুরু হয়ে যায় ঘোষকার বিষয়গুলিতে আলোচনা না হওয়ার সাপেক্ষে মুলতবি হতো সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা তা হচ্ছে না, উপরন্তু তা হচ্ছে বিষয়টি নিয়ে আদালতে মামলা করা হবে বলে এদিন জানিয়েছেন বিক্ষোভরত পুলিশের হস্ত নিয়ন্ত্রণে পড়ে। এলাকার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পরবর্তী সময়ে পুলিশ মামলা জানা যায়। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী বোমা বিস্ফোরণের ঘটনাস্থলে যান সেক্রেটারি দেব সরকার সহ সকলীয় নেতৃত্বরা। রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30 তো এইখানে খবর থাকবেন দেখছেন নিউজ নাও আমরা খবর। Step into the realm of Assam University, where we encourage success of নিউজ নাও জানি
বিরোধী খবর মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কাটিনি সোমবার পর্যন্ত। তবে এই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রায়কে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে বিজেপির কেন্দ্রীয় মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত রাজধানী ঘোষণা করেনি এনডিএ মজোট। তবে এই মধ্যে সীতারামন এবং প্রাক্তনমন্ত্রী রূপানীকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে বিজেপি। যাবেন এই দুই পর্যবেক্ষক এবং বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী বিজেপি মহারাষ্ট্র বিধানসভা ফলাফল ঘোষণার 10 দিন না হওয়ার কারণে এবং এনসিপি জোরে মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী ঠিক করেন। তবে উপমুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের জানিয়ে দিল্লিতে দেখা করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফডনবিস। এই বৈঠকে আলোচনার রিপোর্ট এনডিএ মহাজোট, যার সংখ্যাগরিষ্ঠতার 45 বিধায়কের চেয়ে 85 আসন শিবসেনা শিন্দে এবং এনসিপির অজিত পাওয়ার 40 আসন। রাজ্য কলেজ নিয়োগের দাবিতে সোমবার উচ্চশিক্ষা প্রদান করা হয়েছে। বর্তমানে কলেজগুলিতে 3 অধ্যাপক স্থায়ী পদে কর্মরত আছেন। বিভিন্ন কলেজগুলিতে 2100 জানানো উচ্চশিক্ষার মান ছাত্রছাত্রীর শিক্ষা প্রদানের জন্য রাজ্যগুলিতে উচ্চশত অধ্যাপক নিয়োগের দাবিতে প্রদান করা হলে জানানো থেকে বলুন খেলা হবে। রাজ্য পর্যায়ে ত্রিপুরা মহিলা ক্রিকেট পারফরমেন্স নিয়ে প্রশ্ন শুরু করে মহল মহিলা একদিনের টুর্নামেন্ট রওনা এবার লক্ষ্ণৌ ক্রিকেট টুর্নামেন্ট নয় কিন্তু ত্রিপুরার সামনে রয়েছে পণ্ডিত বাংলা রাজস্থান মেঘালয়। যদি 1 বছর পিছিয়ে দেওয়া তাহলে কিন্তু বিরুদ্ধে ম্যাচ জিতা সম্ভব, কিন্তু সামরিক পারফরমেন্সের কারণে আপডেট অবশ্যই নমস্কার। দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Where dreams take flight, celebrating 20 years of excellent mathematical science, humanities, social science, and nursing. Join us now at Electronic. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টা মানিয়ে নেওয়া যায় বিবাদ নানা অনুভূতি বিবয় না সংখ্যাপরি চলে দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার মন্দির কালীবাস আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam University, where we encourage such experience of academic excellence and live up to this. নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নিউজ নাও, আমরা কোনটা খবর। নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आप देख रहे हैं आज तक शीतकालीन राजस्थानी रिश्वत मामले, उत्तर प्रदेश संबल और मणिपुर में समेत अन्य मुद्दों पर सोमवार को एक बार फिर किया गया। सांसद दोनों सत्रों के दौरान इन मुद्दों पर चर्चा करते हुए नतीजा ने लोकसभा सत्र के खाली कर दिया। दोपहर 12 बजे के बाद दिन की कड़ाई शुरू हुई तो मंच पर हंगामे के लिए मंत्री बनंत सोनवाल ने लोकसभा में वाहन विधेयक 2024 डेप्यूटी लोकसभा के एक दिन स्थगित करने की घोषणा की। बीच कांग्रेस के सी वेणुगोपाल के और एसकेएम धर्मेंद्र सहित विरोध प्रदर्शन तहत 20 नोटिस खारिज कर दिए। इन्हें में अडानी $1 बिलियन की रिश्वत का आरोप लगाया जाता। अन्य नोटिस में हिंसा, दिल्ली में और वायनाड बाढ़ सहित शामिल। सांसद ने रिश्वत मामले की से भी मांग की। सदन राज्यसभा में हिंसक विरोध प्रदर्शन शुरू हो चुका है। सभापति ने राज्यसभा को दिन कर दिया। होने वाला संस्कारशील चर्चा न बार किया जा रहा है। वन योजना के तहत 2021-20 बन
ডিপার্টমেন্টে সংগঠন গণধর্নায় কখন আমরা সরকার গণধর্না मुख्यमंत्री मुख्यमंत्री डॉक्टर मान शाह ने वित्त वर्ष 2022 से 23 में 9,17 साइकिल के समारोह का 10,000 रुपये खर्च हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य की टूअर थर्ड योजना के छात्रों उच्च शिक्षा में और एग्जाम पे तफसील में प्रभावी भूमिका निभा रही है। শিক্ষা বোর্ডে 22 সাইকেল প্রদান করা হয়। এতে করে পার্বতী অলরেডি সেক্রেটারি 10 কোটি লক্ষ শিক্ষার্থী ছাত্র বিভিন্ন উদ্যোগ চিত্ত হয়েছে এবং যারা উত্তীর্ণ হন তাদের 30 জনকে আমরা যে পরীক্ষার জন্য তাদের এবং এই আমাদের শিক্ষা একজন কোচিং এর দরকার হয় এবং 5 লক্ষ টাকা ব্যয় করা হয় একজন পর্যন্ত পেয়েছে 10 জন MBBS কোর্সে मेडिकल पढ़ा शुरू हुई। मुख्यमंत्री ने राज्य के 25 मुख्यमंत्री ने कहा राज्य में 25 है जिनमें स्कूलों के समग्र विकास के लिए पहल की। समारोह में विशेष वाहन देने के लिए एक स्कूटी देने लागू किया राज्य में स्कूल है। मुख्यमंत्री ने कहा कि 27 नए स्कूलों को पीएमसी योजना में शामिल की मिल गई है। रिपोर्ट छात्रों की कॉलेज प्रदान करने में रही है और इसलिए विरोध में अल्पसंख्यक छात्रों को माइनॉरिटी पर कर सकते हैं। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। University, where we experience the pinnacle of academic and live your पुलिस ने मामले का जांच कर लिया। ওইখানে পাশের সাথে बांग्लादेश में शेख जिससे छूटे हुए आतंकी सरकार के पतन के बाद बांग्लादेश देश से भागे आतंकवादी ठिकाने पर शेख हसीना के पतन पर बांग्लादेश की अंतरिम सरकार की कम से कम विरोधी आतंकवादी गए हैं। उन्हीं को लेकर मुख्यमंत्री ने कहा शेख हसीना आतंकवादी आ रहा है। वे कहा है उनके विषय है जब बांग्लादेश लगी हो। अब ये हुए के मैंने के साथ बहुत सवाल किया चाहिए लोग टेररिस्ट कहाँ से अब तक हमले हुए हैं जिसके नाम स्वरूप 2000 कैदी पकड़े हैं। 70 भारत विरोधी 100 से ज्यादा अभी फरार है। की पहली घटना आरोपी उग्रवादियों सहित 826 कैदी जेल गए हुए। उन्होंने तोपों गोला बारूद तक लूट जेल से भागे कर दिया है। को 6000 कैदी हुए आतंकियों के पश्चिम बंगाल और में पूर्वोत्तर क्षेत्र के सभी राज्यों के लिए रेड अलर्ट जारी कर दिया। बांग्लादेश के त्रिपुरा 856 किलोमीटर सीमा है जहां मुक्त 27 किलोमीटर है। प्रदेश में मोहम्मद नेतृत्व वाली अंतरिम सरकार के दौरान अल्पसंख्यक को विशेष पर सम्मान शुरू है। कुलकर की मौजूदा अस्थिर स्थिति त्रिपुरा जैसी बड़ी राज्यों की चिंता का कारण बन गई है। रिपोर्ट
और राज्य आदेशनाथ हिंदू बड़े धर्म रोजगारी के विरोध में सोमवार को अपने प्रदेश असिस्टेंट हाई कमीशन और राज्य विधान में करा 5 अगस्त को के बाद से भी बुनियादी अल्पसंख्यक समुदाय पर उत्पीड़न और यूनियन सरकार की कार्रवाई के खिलाफ विरोध कर रही है। हाई कमीशन और डिपार्टमेंट में के सामने बेवजह और राज्य अन्य की बिना शर्त की मांग की है। प्रदेश में अल्पसंख्यक पीड़ित को समाप्त करने की और आंदोलन में भाजपा अध्यक्ष सुबोध भौमिक अन्य नेता मौजूद है। इस समिति के विभिन्न अधिकारी और भी उपस्थित है। पर प्रतिक्रिया भी